জুই ওয়াশরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিয়ে খুব কান্নাকাটি করল। বুক ফেটে কষ্টগুলো বের হয়ে আসতে চাইছে, কিছুতেই আজ কান্নাটা থামতে চাইছে না। এত কষ্ট কি করে জমা হলো বুকের ভেতরে বুঝতে পারছে না জুই। কান্না করতে করতে একসময় চোখ থেকেও আর পানি বের হচ্ছে না। জুই ফ্রেশ হয়ে রুমে এসে বিছানায় গা এলিয়ে দেয়। চোখগুলো ফলে গেছে, মাথাটা ভারী হয়ে গেছে। বিছানায় শুতে দেরি হলেও চোখে ঘুম আসতে তার একটুকুও দেরি হয়নি। জুইয়ের যখন ঘুম ভাঙল তখন সে অনুভব করল তার মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছে। জুই চোখ মেলে তাকিয়ে দেখে শাশুড়ি আয়েশা বেগম তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। জুই শোয়া থেকে উঠে বসে। শাশুড়ি মা খেয়াল করে দেখে জুইয়ের চোখ মুখ ফলে গেছে। তিনি খুব ভালো করে বুঝতে পারছেন জুই কান্না করে ঘুমিয়েছে। আয়েশা বেগম বলেন, কি হয়েছে তোর? আয়েশা বেগমের কথা শুনে জুই কিছুটা হকচকিয়ে বলে, কিছু হয়নি তো। কেন? কিছু না হলে কান্না করেছিস কেন? জুই মুখটা হাত দিয়ে মুছে বলে, না মা, নে। পরাগের সাথে ঝগড়া হয়েছে? পরাগ তোকে কিছু বলেছে? এবার যেন জুইয়ের কান্নাটা বেড়ে গেল। তার কলিজার ভেতরটা দুটো টুকরো হয়ে যাচ্ছে। চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। জুই বৃথা চেষ্টা করল চোখের পানিটা লুকাতে, কিন্তু বৃষ্টি আসলে যে সহজে লোকের চোখ এড়ানো যায় না। জুইও আয়েশা বেগমের চোখ এড়াতে পারল না। জুইকে এতটা ডিপ্রেশনে দেখে শাশুড়ি মা কিছুটা ঘাবড়ে গেলেন। মেয়েটা এতটা কষ্ট পাচ্ছে কেন? তাহলে কি পরাগ কিছু বলেছে? কিন্তু কেন? হাজারটা প্রশ্ন আসলো আয়েশা বেগমের মনের মধ্যে। যে মেয়েটা সব সময় নেচে খেলে চলত, সেই মেয়েটা ইদানিং কেমন যেন হয়ে গেছে। রুম থেকেও বেশি বের হয় না। আগে সুযোগ পেলেই শাশুড়ি মায়ের সাথে গল্প জুড়ে দিত, কিন্তু কয়েকদিন যাবৎ সে শাশুড়ি মায়ের রুমেও যাচ্ছে না। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, পরাগ বাসায় আসলেই তিনি পরাগের সাথে এটা নিয়ে কথা বলবেন। আয়েশা বেগম জুইয়ের চোখের জল মুছিয়ে দিলেন। তারপর আদুরে কণ্ঠে বললেন, পরাগ বাসায় আসুক, আমি বকে দিব। আর কাঁদিস না, তোকে কাঁদতে দেখলে খারাপ লাগে। আজকে দেখিস, ওকে কান ধরে এক পায়ে দাঁড় করিয়ে রাখব। আয়েশা বেগমের কথা শুনে জুই দুহাত দিয়ে চোখ মুছে আর নাক টানতে টানতে বলে, না না, উনাকে কোনো শাস্তি দিও না। উনি কিছু বলেনি আমাকে। তাহলে কাঁদছিস কেন? আসলে আমি উনাকে বলেছিলাম আজ একটু দিনের বেলায় বাসায় আসতে, দুজন একটু বাইরে ঘুরতে যাব। কিন্তু উনি আসেননি, তাই কান্না পেল। জুইয়ের কথা শুনে শাশুড়ি মা বলেন, এই সামান্য বিষয়ে তুই এত কাঁদলি? দেখ চোখ মুখের কি অবস্থা করলি। পাগলি মেয়ে, তুই আর বড় হবি না। হয়তো ভুলে গেছে। তুই কল করে বলতি। করেছিলাম কিন্তু রিসিভ করেনি। ওহ, তাহলে হয়তো কাজে বিজি আছে। আচ্ছা বাদ দে, আজ আমি ওকে বকে দিব কেমন? কিসের এত কাজ হুম? আগে বউকে সময় দিতে হবে, পরে কাজ। আসলে কান দুটো মলে দিব। কেমন? এখন চল, কিছু খাবি। আমি তো ভয় পেয়ে গেছিলাম, মনে করলাম তুই অসুস্থ। শোন, আর কোনোদিন যেন তোকে এভাবে কাঁদতে না দেখি। তাহলে কিন্তু আমি খুব করে শাস্তি দিব। মনে থাকবে তো? আয়েশা বেগমের কথায় জুই মাথা নেড়ে হ্যাঁ বলে, তাহলে যা, চোখে মুখে পানি দিয়ে আয়। আমি তোর প্রিয় নুডলস ভেজেছি। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। আয়েশা বেগম রুম থেকে চলে গেলে জুই মোবাইলটা হাতে নিয়ে পরাগকে কল করে। কয়েকবার রিং বাজলে কলটা রিসিভ করে। জুই অনেকটা আগ্রহ নিয়ে হ্যালো বলতে যাবে তার আগেই অপর পাশ থেকে মেয়ে কণ্ঠে হ্যালো শব্দটা ভেসে আসে।
পরাগের ফোন কোনো মেয়ের হাতে? জুইয়ের বুকে ধুম করে মারাত্মক আঘাত লাগে। সাথে সাথে সে কলটা কেটে দেয়। এবার আর সহ্য হলো না জুইয়ের। শব্দ করে কান্না করে দেয়। জুইয়ের কান্নার আওয়াজ আয়েশা বেগমের কানে আসতেই তিনি সোফা থেকে উঠে দাঁড়ান। তাড়াতাড়ি পা চালিয়ে জুইয়ের রুমে এসে দেখে জুই ফ্লোরে বসে কান্না করছে। তিনি এসে জুইকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। আবার কি হয়েছে? কাঁদছিস কেন? ভ্যা ভ্যা ভ্যা। আরে বলবি তো কি হয়েছে? না বললে আমি বুঝবো কি করে বলতো? আমারও তো টেনশন হয় নাকি? তোরা মনে হয় আমাকে বাঁচতে দিবি না। বল কি হয়েছে তোর? জুই এবার এতটা কান্না করেছে যে কাঁদতে কাঁদতে তার হেঁচকি উঠে যায়। জুই কাঁদতে কাঁদতে বলে, আমি এখন উনাকে কল করেছিলাম। তো কি হয়েছে? রিসিভ করেনি? বললাম তো হয়তো কাজে বিজি। পরে দেখবি সময় করে কল করবে। এটার জন্য কান্না করতে হবে? পাগলি মেয়ে, এমন অবুঝের মতো করছিস কেন? ইস, পিচ্চি ছিলি এখনো আছিস। কবে যে বড় হবি? আসলে এত পিচ্চি মেয়েদের বিয়ে দেওয়া উচিত নয়। জুই চোখ কচলে বলে, কলটা রিসিভ করেছিল। ওহ, রিসিভ করেছিল, তাহলে কাঁদছিস কেন? এতক্ষণ কাঁদলি, কেন রিসিভ করছে না তার জন্য? আর এখন কাঁদছিস, কেন রিসিভ করলো তার জন্য? তোমার ছেলে রিসিভ করেনি। একটা মেয়ে রিসিভ করেছে। উনার ফোন মেয়েদের কাছে কেন? তাতে কি হয়েছে? হয়তো পরাগ মিটিংয়ে আছে, তাই কোনো স্টাফের কাছে ফোনটা রেখে গেছে। এই সামান্য বিষয়টা নিয়ে এত নার্ভাস হলে হবে? চল, এখন কিছু খাবি। তারপর দেখছি মেয়েটাকে। এখন কান্নাটা থামা। আমি খাবো না, তুমি খাও, বলে জুই আরো জোরে কান্না করতে থাকে। জুইয়ের কান্না কিছুতেই আয়েশা বেগম থামাতে পারেনি। তিনি বললেন, আচ্ছা দাঁড়া, আমি পরাগকে কল করে দেখছি। তুই চুপ করে বসো। আয়েশা বেগম উঠে নিজের রুমে চলে আসেন। মোবাইলটা হাতে নিয়ে পরাগকে অনেকবার কল করেন, কিন্তু রিসিভ করেনি। এদিকে জুই ফ্লোর থেকে উঠে দরজাটা ভেতর থেকে লক করেও দেয়। আয়েশা বেগম জুইয়ের রুমে এসে দেখে দরজা লাগানো। তিনি অনেকবার দরজা নক করলেও জুই দরজা খুলেনি। বাধ্য হয়ে তিনি ফিরে আসলেন। ড্রয়িং রুমে বসে পরাগের জন্য অপেক্ষা করতে থাকেন। আয়েশা বেগমও অনেকটা ঘাবড়ে যান জুইয়ের আচরণে। পরাগ নিজের সব কাজ শেষ করে রাত 11টায় বাসায় ফিরে আসে। কলিং বেলে চাপ দিতেই আয়েশা বেগম দরজা খুলে দেন। পরাগের মনে হলো তার মা এতক্ষণ দরজার কাছেই দাঁড়িয়েছিল, নয়তো এত তাড়াতাড়ি দরজা খোলা সম্ভব হতো না। পরাগ রুমে ঢুকতেই আয়েশা বেগম কড়া গলায় বললেন, এতক্ষণে বাসায় আসার সময় হলো? বাসায় যে বউ আছে সেটা কি মনে পড়ে না? পাগল হয়ে তো বিয়ে করলি, তাহলে এখন ঠিকঠাক মতো দায়িত্বটুকু পালন করতে পারছিস না কেন? মায়ের কথা শুনে পরাগ গম্ভীর গলায় বলেন, কেন, কি হয়েছে? কি হয়েছে জানিস না? মেয়েটা তোকে বলে নি আজ তাড়াতাড়ি বাসায় ফিরে আসতে? বলেছিল, কিন্তু অফিসে প্রচুর কাজ ছিল, তাই আসতে পারিনি। তো আগে ঘর পড়ে অন্য কিছু। আর আসতে যেহেতু পারিস নি, তাহলে একটা কল করে বলতে তো পারতি। নাকি সেটারও সময় ছিল না? তুই সেটাও করিসনি। উল্টে জুই কল করেছিল আর কোনো মেয়ে কল রিসিভ করেছিল। এই শোনে তখন থেকে কান্না করে যাচ্ছে। এখন তো দরজাও ভেতর থেকে লাগিয়ে দিয়েছে। এরপর যদি আর কোনোদিন তোকে এতটা ইরেসপন্সিবল হতে দেখি, তাহলে দেখিস আমি তোকে কি করি। পরাগ দাঁড়িয়ে থেকে তার মায়ের বকাগুলো শুনছিল এতক্ষণ। পরাগের জুইয়ের উপর রাগ উঠতেছে জুইয়ের উপর। মেয়েটা এতটা স্টুপিড যে পরাগ কি বলবে বুঝতে পারছে না। একও তো সারাদিন এক প্রজেক্ট নিয়ে কাজ করেও সেটা ব্যর্থ হলো।
এই নিয়ে এমনিতেই মাথা হ্যাং হয়ে আছে, আর এখন মায়ের কাছে বকাগুলো শোনে পরাগের রাগে মাথা ফটে যাচ্ছে। পরাগ কোনো মতে রাগটা চেপে রেখে নিজের রুমের কাছে এসে দেখে দরজা ভেতর থেকে লাগানো। পরাগ দরজায় নক করে বলে, জুই, দরজা খুলো। ভেতর থেকে জুই পরাগের কণ্ঠ শুনে এক লাফে বিছানা থেকে উঠে দরজা খুলে দেয়। পরাগকে দেখে জুই পাখির মতো উড়ে এসে পরাগের বুকে ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কান্না করে দেয় সে। জুইয়ের জানটা যেন কোথাও থেকে ফিরে আসে। অফিসে সারা দিন এত কাটাকাটি করে পরাগ অনেক ক্লান্ত। তার উপর বাসায় ঢুকতেই মায়ের কড়া শাসন। পরাগের মেজাজ বিগড়ে দেওয়ার জন্য এটা যথেষ্ট ছিল। পরাগ জুইকে জোর করে নিজের বুক থেকে সরিয়ে হালকা ধাক্কা দিলে জুই অনেকটা পিছিয়ে যা। পরাগ কাঁধ থেকে ল্যাপটপের ব্যাগটা নিয়ে ডিল মেরে বিছানায় ফেলে দিয়ে অনেকটা রেগে বলে, ডিএমএনের সব কিছু আম্মুকে বলতে হয়? তোমার কোনো কমন সেন্স নেই? কোথায় কি বলতে হবে এটা এখনো শিখতে পারলে না? সব সময় এই বায়না ওই বায়না করেই যাও। কোনো সময় কোনো বায়না পূরণ করিনি বলো তো? আজ বিকালে আসতে পারিনি বলে এত ঠং শুরু করেছ? আমার কোনো কাজ থাকতে পারে না? সব সময় আমাকে তোমার কথায় উঠতে বসতে হবে? তোমার এত প্যারা আর নেওয়া যাচ্ছে না। বলতে পারো কি করলে আমি একটু শান্তি পাব? তোমাকে জাস্ট এখন আমি নিতে পারছি না। দয়া করে আমাকে একটু শান্তিতে থাকতে দাও। ঘরে বাইরে সব জায়গায় প্যারা। তুমি জাস্ট একটা পেইন। আমার জীবনটা অতিষ্ঠ করে তুলেছ। আমি আর সহ্য করতে পারছি না। দয়া করে আমাকে একা থাকতে দাও। কথাগুলো পরাগ একদমে বলে ওয়াশরুমে চলে যায়। পরাগ রাগে শব্দ করে ওয়াশরুমের দরজা লাগায়। জুই এতক্ষণ পরাগের কথাগুলো হা করে শুনছিল। পরাগের এক একটা কথা যেন জুইকে মারাত্মকভাবে আঘাত করে। কথাগুলো কলিজায় সূচের মতো ঢুকেছিল। জুই কল্পনাও করতে পারেনি পরাগ তার সাথে এভাবে কোনোদিন কথা বলবে। জুইয়ের চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়তে থাকে। জুই খেয়াল করেছে পরাগ কিছুদিন যাবৎ তাকে ইগনোর করছে। আগের মতো সময়ও দিচ্ছে না। বাসায় সময় মতো আসেও না। সারাদিনেও দুজনের কথা হয় না। পরাগ যখন বাসায় আসে তখন জুই প্রায় সময় ঘুমিয়ে যায়। সকালেও তেমন কথা হয় না। পরাগ তাড়াহুড়া করে অফিসের জন্য বের হয়ে যায়। জুই কল করলে পরাগ কল রিসিভ করে হয় বলবে সে এখন বিজি আছে, নয়তো 1000টা কল দেওয়ার পরও রিসিভ করবে না। এভাবেই জুই আর পরাগের কিছুদিন ধরে চলছে। জুইয়ের পাগল মন অস্থির হয়ে উঠেছিল পরাগের সঙ্গ পাওয়ার জন্য। কিন্তু পরাগ আজ যা বলল, এগুলো শোনার পর জুইয়ের মনটা কাচের মতো টুকরো টুকরো হয়ে গেছে। জুই কল্পনাও করেনি সে কখনো পরাগের কাছে পেইন হবে। জুইয়ের এত কষ্ট লাগছে যে নিঃশ্বাসটাও সে নিতে পারছিল না। দরজায় হেলান দিয়ে নিঃশ্বাসের উপর নিঃশ্বাস নিতে লাগল। এত কষ্ট কেন লাগছে তার? এক মুহূর্তে সারা দুনিয়া কেমন উল্টেপাল্টে গেল। দুটো পা যেন ফ্লোরের সাথে আটকে গেছে জুইয়ের। জুইয়ের বারবার মনে হচ্ছিল এই বুঝি তার দম বন্ধ হয়ে গেল। এই মুহূর্তটা হয়তো তার জীবনের শেষ মুহূর্ত। মানুষ জীবনের সেরা সুখটা যার কাছ থেকে পায়, কষ্টটাও হয়তো তার কাছ থেকেই পায়। জুইয়ের চোখ দুটি অন্ধকার হয়ে আসছিল। সব কিছু কেমন ঝাপসা লাগছিল। জুই কোনো রকম নিজের রুমের বাহিরে চলে আসে। পরাগ অনেকক্ষণ ধরে ওয়াশরুমে শাওয়ার নেয়। এমনি মাথা প্রচুর গরম। নিজেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করল পরাগ। শাওয়ার শেষ করে রুমে এসে দেখে রুম ফাঁকা। পরাগ ব্যালকনিতে গিয়ে চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে। চোখ দুটি বন্ধ করতেই জুইকে বলা প্রত্যেকটা কথা কানে এসে বাজতে থাকে। পরাগের ভীষণ খারাপ লাগল। এর আগে কখনো পরাগ জুইকে আঘাত দিয়ে কথা বলেনি। সব সময় নিজের বুকের সাথে জড়িয়ে রেখেছে। আজ কি করে এতগুলো কঠিন কথা বলে দিল? নিশ্চয় মেয়েটা খুব কষ্ট পেয়েছে। মেয়েটায় বড্ড অভিমানিনী।
পরাগ নিজেই এখন অনুশোচনায় ভুগছে। খুব খারাপ লাগছে পরাগের। পরাগ রুমে এসে দেখে জুই এখনো রুমে আসেনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 12টা। পরাগ জানে জুইকে না নিয়ে আসলে এখন আর রুমেও আসবে না। পরাগ নিজের রুম থেকে বের হয়ে দেখে তার মা ডাইনিং টেবিলের একটা চেয়ারে বসে আছে। পরাগ একটু এগিয়ে গিয়ে বলে, তুমি এখনো ঘুমাওনি? তুই খাবি না? কখন থেকে খাবার নিয়ে বসে আছি। আয়, তাড়াতাড়ি খেয়ে আমাকে ছুটি দে। আর কত সময় এভাবে বসে থাকব? পরাগ গিয়ে ডাইনিংয়ে বসে। তার মা খাবার দিলে পরাগ খাবার খাওয়া শুরু করে। বারবার এদিক ওদিক দেখছিল, কিন্তু জুইকে কোথাও দেখতে পেল না। পরাগ বুঝতে পারছে না জুই কার রুমে আছে, তার মায়ের রুমে নাকি বোনের রুমে। তার মায়ের কাছে জুইয়ের কথা জিজ্ঞাসাও করতে পারছে না। কি মনে করবে বা কি ভাববে? লজ্জা বলেও তো একটা কথা আছে। পরাগের খাওয়া প্রায় শেষ। তখন তার মা বলে, জুই কি ঘুমিয়ে গেছে? মায়ের কথা শুনে পরাগ চমকে উঠে। তার মা জুইয়ের কথা জিজ্ঞাসা করছে। তার মানে জুই মায়ের রুমে নেই। পরাগ কি বলবে বুঝতে পারছে না। এখন যদি মাকে বলে সে জুইকে হার্ড করে কথা বলেছে, তাহলে তার মা আবার এটা নিয়ে তাকে বকাবকি করবে। তাই সে আমতা আমতা করতে থাকে। পরাগকে আমতা আমতা করতে দেখে তার মা বলে, এভাবে কথা বলছিস কেন? তোর জন্য মেয়েটা আজ কত কাঁদলো জানিস? আর তুই এলি 12টা বাজিয়ে। মেয়েটা সেই সকালে খেয়েছিল, এখনো না খেয়ে ঘুমিয়েছে। আর তুই তার কথা না জিজ্ঞাসা করেই খেতে শুরু করলি। জুই মিথ্যা কিছু বলেনি। তুই এখন বদলে গেছিস। একটা মেয়ে সারাদিন অপেক্ষা করলো তোর জন্য, আর তুই রাতে বাসায় এসে আবার একা একা খেয়ে ফেললি। মেয়েটার কথা একবারও জিজ্ঞাসা করলি না। পরাগ তার মায়ের কথা শুনে থমথম খেয়ে যায়। সত্যি তো, এটা তার ভুলেই হয়েছে। তার উচিত ছিল জিজ্ঞাসা করার জুই খেয়েছে কিনা। এবার পরাগ নিজের উপর রাগ লাগল। ইদানিং সত্যি সে এত বিজি হয়ে গেছে যে সারাদিনেও জুইয়ের খোঁজ খবর নিতে পারছে না। জুই তাহলে অকারণে তার উপর রাগ করেনি। এমনি বয়স অনেক কম, এই সময় আরও মন আবেগে ভরপুর থাকে। জুই তো সেরকমই একজন। কথাগুলো মাথায় আসতেই পরাগের খুব খারাপ লাগল। বাকি খাবারটা আর পরাগের পেটে গেল না। পরাগ হাত ধুয়ে উঠে পড়ল। তার মা সবকিছু গুছিয়ে নিজের রুমে চলে গেলে পরাগ এসে একটা প্লেটে কিছু খাবার নিয়ে নিজের রুমে রেখে আসে। তারপর পরাগ তার বোন আনিকার রুমে চলে যায়। পরাগ আনিকার রুমে গিয়ে দরজায় নক করতেই আনিকা এসে দরজা খুলে দেয়। এই সময় পরাগকে নিজের রুমে আসতে দেখে আনিকা বলে, ভাইয়া, তুই এত রাতে আমার রুমে? কিছু বলবি? জুইকে ডেকে বল রুমে আসতে। আমি ডাকছি। পরাগের কথা শেষ হলে আনিকা অবাক হয়ে বলে, ভাবিকে কোথায় বলতো? ভাবি তো আমার রুমে নেই। নেই মানে? জুই তোর রুমে না আসলে কোথায় গেল? কোথায় গেল মানে কি? ভাবির তো তোর রুমে থাকার কথা। পরাগ আনিকার রুমে ঢুকে দেখে সত্যি জুই আনিকার রুমে নেই। পরাগ আনিকার দিকে তাকিয়ে বলে, জুই আমার রুমেও নেই। আম্মুর কথা শুনে মনে হলো আম্মুর রুমেও নেই। তাহলে গেল কোথায়? কি হয়েছে বলতো? পরাগ আনিকার প্রশ্নের উত্তর না দিয়ে সোজা তার মায়ের রুমে চলে আসে। পিছন পিছন আনিকাও আসে। পরাগ তার মায়ের রুমে গিয়ে নক করলে তার মা এসে দরজা খুলে দিয়ে দেখে পরাগ আর আনিকা দাঁড়িয়ে আছে। পরাগ তার মাকে বলে, আম্মু, জুই কি তোমার রুমে? জুই আমার রুমে থাকবে কেন? সে তো দিন থেকে নিজের রুমের দরজা লাগিয়ে কান্না করছিল। কতবার ডাকলাম, কিন্তু দরজা খুলেনি। তুই আসার পর দরজা খুলেছিল। তারপর তো আমি আর তোর রুমে যাইনি। কেন? জুই রুমে নেই? না,
আমি যখন আসলাম তখন তো রুমেই ছিল, কিন্তু তারপর রুম থেকে বের হলো। এখনো আসেনি। আমি তো মনে করলাম আনিকার সাথে আছে। এত রাতে যাবে কোথায়? দেখ, হয়তো অন্য রুমে আছে। তোর উপর হয়তো রাগ করেছে। হু, আচ্ছা, দাঁড়াও আমি দেখছি। পরাগ একে একে সব রুম দেখল, ছাদে গিয়েও দেখল, কিন্তু কোথাও জুঁইকে দেখতে পেল না। পরাগ যেই বাসা থেকে বের হবে অমনি তার মা এসে সামনে দাঁড়িয়ে বলে, সত্যি করে বলতো তুই জুঁইকে কি বলেছিস? এমনি এমনি তো সে বাসা থেকে বের হয়ে যায়নি। তুই বিকালে আসিসনি শুধু যদি এই কারণটা হতো তাহলে তো আমার রুমে নয়তো আনিকার রুমে যেত, বাসা থেকে বের হতো না। এর মধ্যে নিশ্চয় অন্য কোনো কারণ আছে, আমাকে বল কি হয়েছে? মায়ের কথা শুনে পরাগ মাথা নিচু করে ফেলে, কিন্তু কিছু বলতে পারল না। কি করে বলবে সে জুঁইকে এই সব কথাগুলো বলেছিল? পরাগকে এভাবে থাকতে দেখে পরাগের মায়ের আর বুঝতে বাকি রইল না যে ব্যাপারটা কি হতে পারে। তিনি রাগে ঠাস করে পরাগের গালে একটা চড় বসিয়ে দেন। চড়টা এত জোরেই লাগে যে পরাগের গালে আঙ্গুলের দাগ বসে যায়। পরাগ একটা ফ্রিজের মতো হয়ে যায়। এতটুকু বয়সে কোনোদিন তার বাবা মা তার গায়ে হাত তুলেনি, এই প্রথম তাকে তার মা মেরেছে। যদিও মারার যথেষ্ট কারণ ছিল। পরাগের মা বলে, এতরাতে মেয়েটা কোথায় গেল? মেয়েদের কত রকম বিপদ রাস্তায় বের হলেই। এক তো আরো রাত, আল্লাহ জানে মেয়েটা কোথায় কি করছে। ছোট মানুষ, না বুঝে হয়তো কোনো ভুল করতেই পারে, তাই বলে তুই ওকে বকবি? বুঝিয়ে বলা যেত না? আমি যখন বউ হয়ে এসেছিলাম তখন তো আমি কিছুই বুঝতাম না, ভাতগুলো নিয়ে খেতে পারতাম না, কিন্তু তোর বাবা কোনোদিন আমার উপর রাগ দেখায়নি, সব কিছু বুঝিয়ে দিত, অনেক কাজ তো নিজেও করে দিত। আর তুই কি করলি? হুম, জুঁই আমার ঘরের লক্ষ্মী, যেখান থেকে পারিস জুঁইকে নিয়ে তবেই বাসায় আসবি, না আনতে পারলে তোরও আর বাসায় আসার দরকার নাই। কথাগুলো বলে পরাগের মা রুমের ভেতরে ঢুকে গেলে পরাগ বাসা থেকে বের হয়ে যায়। পরাগ রাস্তায় এসে এদিক ওদিক দেখতে থাকে। হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড, রেল স্টেশন সব জায়গা খুঁজে দেখে, কিন্তু কোথাও জুঁইয়ের অস্তিত্ব দেখা গেল না। পরাগ বুঝতে পারছে না জুঁই কোথায় যেতে পারে। যাওয়ার মতো কোনো জায়গা নেই জুঁইয়ের। পরাগ জুঁইয়ের বান্ধবীদের সাথে কথা বলে, কারো কাছেই যায়নি। পরাগ ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত ৩টা। আশেপাশে যা ছিল সব জায়গায় জুঁইকে খুঁজেছে, কোথাও পায়নি তাকে। পরাগের খুব খারাপ লাগছে, ইচ্ছে করছে কান্না করতে। রাস্তার পাশে থাকা একটা বেঞ্চে পরাগ বসে পড়ে নিজেই নিজের চুলগুলো টানতে থাকে। পরাগের খুব ভয় করছে, জুঁই কোথায় আছে, কেমন আছে, কোনো বিপদ হলো কি না, হাজার টেনশন মাথার উপর ঘুরতে থাকে। পরাগ বুঝতে পারেনি তার কথায় জুঁই কোথাও চলে যাবে। কথাগুলো যতই কঠিন থাকুক না কেন, এভাবে কাউকে কিছু না বলে চলে যাওয়া জুঁইয়ের উচিত হয়নি। আর এতটা রাগ সে নিজেও না দেখালে পারত। পরাগের চোখ দিয়ে টপ টপ করে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। একবার জুঁই পরাগকে বুঝতে চাইল না। জুঁইকে যে এতদিন এত ভালোবাসা দিল তা কি মিথ্যা ছিল? সামান্য একটা ব্যাপারে সে পরাগকে এত কষ্ট দিতে পারলে? এই মুহূর্তে পরাগের সেই প্রথম দিনের কথা মনে পড়ছে, যেদিন জুঁইয়ের সাথে তার প্রথম দেখা হয়েছিল। প্রায় 4 বছর আগের ঘটনা। পরাগ তখন পড়াশোনা করে দেশে ফিরে এসেছিল। নিজেকে কাজের মধ্যে আবদ্ধ করার আগে পরাগ নিজের সব আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরে দেখছিল। একদিন রাতে পরাগ মামার বাড়ি থেকে ঢাকায় আসছিল। সেদিন পরাগের খুব তাড়া ছিল। অফিসের একটা ইম্পর্ট্যান্ট কাজ পড়ে গেছিল, যা পরাগ ছাড়া হ্যান্ডেল করা সম্ভব হচ্ছিল না। পরাগের বাবা কল করে আর্জেন্ট আসার কথা বলেছিল, কিন্তু রাতের বেলায় পরাগ গাড়ি পাচ্ছিল না। নিজেও গাড়ি নিয়ে যায়নি।
অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থেকেও গাড়ি পেল না সে। বাধ্য হয়ে লোকাল বাসে উঠল। সারা বাসে মাত্র একটা সিট খালি ছিল। পাশের সিটেই বসেছিল জুই। যদিও জুইয়ের চেহারা তখন স্পষ্ট বোঝা যাচ্ছিল না। একদম গুটিসুটি মেরে পা সিটের উপর তুলে জানালায় হেলান দিয়ে বসে আছে। জেগে আছে না ঘুমিয়ে আছে বোঝা যাচ্ছে না। একটুকুও নাড়াচাড়া করছে না। পরাগ নিজের ব্যাগপ্যাকটা উপরে রেখে জুইয়ের পাশে খালি সিটটায় বসে যায়। কানে ইয়ারফোন গুজে দিয়ে সেও সিটে হেলান দিয়ে গান শুনতে থাকে। বাস স্পিড লাইন ক্রস করলে পরাগ একটু সামনের দিকে হেলে যায়। গাড়ি ঝাঁকুনিটা এত জোরে ছিল যে জুই বসা থেকে একদম পরাগের কোলে এসে পড়ে। পরাগ তাড়াতাড়ি জুইকে জড়িয়ে ধরে, আর জুইও পরাগের শার্ট কামছে ধরে। পরাগ ফিল করল জুইয়ের শরীর অনেক গরম। সে বুঝতে পারছে তার সারা গা জ্বরে পুড়ে যাচ্ছে। পরাগ নিজের কাছ থেকে জুইকে সরাতে চাইলে জুই পরাগকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। জুইয়ের শরীরের উত্তাপে পরাগের শরীর প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছিল। পরাগ অনেকবার জুইকে ডেকেছিল, কিন্তু জুই টু শব্দটিও করেনি। পরাগ জুইয়ের মুখটাও দেখতে পাচ্ছিল না, কারণ জুই পরাগের গলার নিচে নিজের মুখ গুজে রেখেছিল। জুইয়ের গরম নিঃশ্বাস পরাগের গলায় লাগছি। এতে পরাগের অন্যরকম ফিলিংস লাগছিল। অচেনা অজানা একটা মেয়ে এভাবে জড়িয়ে থাকতে দেখে পরাগের খারাপও লাগছিল। পরাগ যেন অস্থির হয়ে গেছিল। না পারছিল নিজের বুকের সাথে মেয়েটাকে জড়িয়ে রাখতে, না পারছিল সরিয়ে দিতে। আবার কেন জানি মেয়েটার উপর রাগও করতে পারছিল না। কিছুক্ষণ এভাবে থাকার পর পরাগ অনেকটা জোর করে জুইকে নিজের বুক থেকে সরিয়ে জুইয়ের সিটে বসিয়ে দেয়। তারপর গাড়ির কন্ট্রাক্টরকে ডাক দিলে কন্ট্রাক্টর লাইট জ্বালিয়ে দেয়। লাইটের আলোতে জুইয়ের মুখটা স্পষ্ট হয়েছিল। জুইকে দেখে পরাগের মুখের ভাষা হারিয়ে ফেলেছিল। এত সুন্দর কি কোনো মেয়ে আছে? এর আগে কখনো পরাগ দেখেনি। রূপে ভরপুর একটা মেয়ে। পরাগের মুখ থেকে অটোমেটিকলি বের হয়ে আসে, চাঁদ সুন্দরী। পরাগ মেয়েটার উপর থেকে চোখ সরাতে পারছিল না। এত মায়াবতী, এতটা আকর্ষণীয় চেহারা, যেন মুখে একগুচ্ছ সিগ্ধতার আভা মিশে আছে, যার রূপের তুলনা একমাত্র চাঁদের সাথেই করা যায়। জানালের মৃদু বাতাসে জুই কিছুটা কোঁকড়ে যাচ্ছিল। পরাগ অপলকে জুইকে দেখছিল। এমন সময় কন্ট্রাক্টর এসে বলে, আমাকে ডাকছিলেন আপনি? আসলে এই মেয়েটার সাথে কেউ আসেনি? মেয়েটার তো জ্বরে সারা গা পুড়ে যাচ্ছে। না, এই মেয়ে একাই আসছে। গাড়িতে উঠার সময় জিজ্ঞাসা করলাম কোথায় নামবেন। তখন বলে এই গাড়ি যেখানে গিয়ে থামবে সেখানেই নামব। উনার তো সেন্স নাই। তাছাড়া একা একটা মেয়ে রাতের বেলায় কোথায় যাবে? আমরা কি বলেন? গাড়িতে প্রতিনিয়ত কত রকম লোক উঠে। সবাইকে কি আর দেখা সম্ভব? কত মেয়েরা বাড়ি থেকে পালিয়ে আসে। আমার মনে হয় এই মেয়েও পালিয়ে এসেছে। না হলে রাতের বেলায় একা আসবে কেন? আর আসলেও ঠিকানা বলবে না কেন? আর আপনার যদি মায়া লাগে তাহলে নিজের সাথে নিয়ে যান, সুস্থ করে বাড়ি পাঠিয়ে দিন। কন্ট্রাক্টর একদমই কথাগুলো বলে চলে যায়। পরাগও আর কিছু বলেনি। সে চুপ করে জুইকে দেখছিল। যতই দেখে না কেন, এ দেখার স্বাদ হয়তো কখনোই মিটবে না। চাঁদ যেমন রাতের আকাশে জ্যোৎস্না ছড়িয়ে দেয়, ঠিক তেমন করেই জুইয়ের মুখ থেকে অপার সৌন্দর্য ঝরে পড়ছিল। পরাগের ইচ্ছে করছিল সেখান থেকে কিছু জ্যোৎস্না কুড়িয়ে নিতে। পরাগের বারবার একটা কথাই মনে হচ্ছিল, একটা মেয়ে কি করে এত সুন্দর হতে পারে? এই কি সত্যি কোনো মেয়ে নাকি কোনো পরী? ভোরের আলো ফুটে উঠার সাথে সাথে কি তার দেখাই পরী বিলীন হয়ে যাবে? এই মেয়ের উপর থেকে চোখ সরছিল না পরাগের। মনে হচ্ছিল পরাগের চোখ দুটি এখানে আটকে গেছে। জুইয়ের গায়ে ছিল একদম সিম্পল একটা থ্রি পিস। সারা গায়ে সাজের কোনো চিহ্ন ছিল না।
এতেই যদি সৌন্দর্য ছুঁয়ে ছুঁয়ে পড়ে তাহলে সাজলে তাকে কেমন লাগবে? হয়তো তখন তার জায়গা মাটিতে হবে না। পরাগ কল্পনায় হারিয়ে যায়। প্রথম দেখাতেই হৃদয় আটকে গেল। বাকি রাস্তাটা পরাগ জুঁইয়ের দিকে তাকিয়েই কাটিয়ে দেয়। সে বুঝতেই পারেনি কখন নিজের গন্তব্যে চলে এসেছে। তার মনে হচ্ছে সময় তার সাথে খেলা করেছে। অনেক তাড়াতাড়ি ঘড়ির কাঁটা ঘুরেছে। না হলে এত অল্পতেই কি করে চলে আসলো? জুঁই তখনও ঘুমিয়েছিল। পরাগকে এবার নেমে যেতে হবে। কিন্তু কেন জানি নামতে ইচ্ছে করছে না পরাগের। একটা মেয়েকে এভাবে রেখে যেতেও তার খারাপ লাগছিল। কিন্তু এছাড়া তো কিছু করারও ছিল না। পরাগ উপর থেকে নিজের ব্যাগপ্যাকটা নামিয়ে কাঁধে ঝুলিয়ে নেয়। সিটের সাথে দাঁড়িয়েও জুঁইকে দেখছিল। পরাগের এত কষ্ট লাগছিল যে সে ভাষায় প্রকাশ করতে পারছিল না। কেন, কি কারণে পরাগ জানে না। পরাগ গাড়ি থেকে নেমে গাড়ির বিপরীত দিকে হাঁটতে শুরু করে। পরাগ মাথা তুলে জানালা দিয়ে আবার জুঁইয়ের মুখটা দেখে নিল। এবার বুকের ভেতরে ব্যথা হতে শুরু করল। খুব খারাপ লাগছিল সামনে এগিয়ে যেতে। ঘড়িতে তখন রাত 3:22। একটু পর বাস একদম ফাঁকা হয়ে যাবে। জুঁই তখন বাসে একা। কত রকম মানুষের বসবাস এই ঢাকা শহরে। এতরাতে কোথায় যাবে মেয়েটা? যদি কোনো নরপশুর কবলে পড়ে? এমনি বাসেও তো কোনো দুর্ঘটনা ঘটতে পারে। মেয়েটা তো কারো সাথে ফাইটও করতে পারবে না। নিজেকে রক্ষা করার চেষ্টাটুকুও করতে পারবে না। চিন্তাগুলো মাথায় আসতেই পরাগ দাঁড়িয়ে যায়। পেছনে ফিরে দেখে বাস অনেকটা এগিয়ে গেছে। পরাগ আর কিছু চিন্তা না করে বাসের পেছনে দৌড়াতে শুরু করে। এভাবে একটা মেয়েকে বিপদে ফেলে যাওয়া সম্ভব হবে না তার পক্ষে। এখন না হয় বাসায় নিয়ে যাওয়া যাক। সুস্থ হলে না হয় তাকে তার গন্তব্যে পৌঁছে দেওয়া যাবে। পরাগ দৌড়ে গিয়ে আবার বাসে উঠে। মেয়েটা আগের মতোই আছে। নড়াছড়াও করছে না। পরাগ জুঁইকে কোলে তুলে নেয়। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। শরীরে যা উত্তাপ। এক্ষুনি মেয়েটার ট্রিটমেন্ট দরকার। এই উত্তাপে বেশিক্ষণ থাকলে ব্রেইনে নির্ঘাত চাপ পড়বে। অনেক সময় জ্বরে মানুষের ব্রেইন নষ্ট হয়ে যায়। পরাগ একটা ট্যাক্সি ডেকে জুঁইকে নিয়ে নিজের বাসায় রওনা দেয়। পরাগ দরজার সামনে জুঁইকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। কলিং বেল বাজাচ্ছে। কিন্তু কেউ দরজা খুলছে না। হয়তো তার মা রান্নাঘরে আছে। কিন্তু এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? জুঁইয়ের শরীরের উত্তাপে পরাগের শরীর আগুনের মতো গরম হয়ে গেছে। পরাগ আরও কয়েকবার কলিং বেলে চাপ দেয়। কিছুক্ষণ পর পরাগের বোন আনিকা এসে দরজা খুলে দেখে পরাগ একটা মেয়ে খুলে নিয়ে দাঁড়িয়ে আছে। আনিকা অবাক হয়ে বলে, ভাইয়া, এই মেয়েটা কে? পরাগ আনিকার প্রশ্নের উত্তর না দিয়ে বলে, আম্মু কোথায় রে? ব্রেকফাস্ট তৈরি করছে। আম্মুকে গিয়ে বল একটা পরিষ্কার রুমাল আর একটা বাটিতে ঠান্ডা পানি নিয়ে আসতে। এসব দিয়ে কি হবে? মেয়েটার শরীরে জ্বর, উত্তাপ অনেক বেশি। তুই গিয়ে আম্মু বল আগে আসতে। আনিকা আর কথা বাড়ায়নি। আনিকা গিয়ে তার মাকে ডেকে নিয়ে আসে। পরাগের মা এসে দেখে পরাগ আনিকার রুমে বিছানার পাশে দাঁড়িয়ে আছে। আর একটা ফুটফুটে পরীর মতো মেয়ে বিছানায় শুয়ে আছে। পরাগের মা এসে পরাগের পাশে দাঁড়িয়ে বলে, এই মেয়েটা কে? চিনি না আম্মু। গাড়িতে আমার পাশের সিটে বসেছিল। সারা শরীর জ্বলে পুড়ে যাচ্ছে। সাথে কেউ ছিল না। আর মেয়েটার সেন্সও নেই। এমন বিপদে একটা মেয়েকে ফেলে আসতে ইচ্ছে করল না। তাই সঙ্গে নিয়ে আসলাম। তুমি তো জানো এখন দেশের কি পরিস্থিতি। এই অবস্থায় মেয়েটাকে ফেলে আসলে যে কোনো রকম বিপদে পড়তে পারত। ভালো করেছিস। মেয়েটা তো খুব সুন্দর। মনে হচ্ছে একটা পরীর বাচ্চা। মাশাআল্লাহ। আমি এর আগে কখনো এত সুন্দর মেয়ে দেখিনি।
আল্লাহ জানে কোনো মায়ের গর্ভে এত সুন্দর একটা ফুল জন্ম নিল। কথাগুলো বলতে বলতে পরাগের মা জুঁইয়ের পাশে বসে জুঁইয়ের কপালে হাত রাখে। তারপর পরাগের মা আবার বলে, ইস, এত অনেক জ্বর শরীরে। তাই তো বললাম, আমি মাথায় পট্টি দিচ্ছি, তুই ডাক্তারকে একটা কল কর, ডাক্তার এসে দেখে যাক কি থেকে কি হয়েছে কে জানে। ঠিক আছে, আমি কল দিয়ে দিচ্ছি, তুমি এর দেখাশোনা করো। আমি অফিসে চলে গেলাম, আমার অনেক কাজ আছে। ঠিক আছে যা, টেবিলে ব্রেকফাস্ট তৈরি করে রেখেছি, খেয়ে যাস। পরাগ নিজের রুমে এসে ডাক্তারকে কল করে। ডাক্তার চলে আসবে খুব শীঘ্র। পরাগ ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে অফিসে চলে যায়। এইদিকে পরাগের মা আর বোন মিলে জুঁইয়ের খুব যত্ন করে, এতে জ্বরটা অনেকটা কমে আসে। ডাক্তার এসে জুঁইকে চেক আপ করে ওষুধ দিয়ে যায়। রাতে জুঁইয়ের জ্বরটা অনেকটা কমে যায়। পরাগের মা জুঁইয়ের পাশে থেকে জুঁইয়ের অনেক যত্ন নেয়। জুঁইয়ের জ্বরটা কমলে চোখ মেলে দেখে পরাগের মা বোন পাশে বসে আছে। জুঁই বিছানা থেকে উঠে বসতে বসতে বলে, আমি এখন কোথায়? জুঁইয়ের কথা শুনে পরাগের মা বলে, তুমি এখন ঢাকা। আমি এখানে আসলাম কি করে? পরাগের মা হেসে বলেন, আমার ছেলে তোমাকে নিয়ে এসেছে। তোমার শরীরে প্রচুর জ্বর ছিল, আবার তোমার সাথেও কেউ ছিল না। একটা মেয়েকে রাস্তায় অসুস্থ অবস্থায় ফেলে আসলে কি থেকে কি হয়ে যায়, এই ভেবে তোমাকে বাসায় নিয়ে এসেছে। তুমি ভয় পেয়ে না, আমরা খারাপ লোক না, তুমি সেফ আছো। শরীর এখন কেমন লাগছে? ভালো। জুঁই কিছুক্ষণ চুপ থাকে। তার বাসে উঠার কথা মনে পড়লেও পরের কিছুই মনে করতে পারল না। এর বেশি সে কিছু চিন্তাও করতে পারছে না এই মুহূর্তে। শরীর দুর্বল লাগছে, মাথা চিন চিন ব্যথা করছে। পরাগের মা বলে, তোমার নাম কি? বাসা কোথায়? আমার নাম জুঁই, বাসা নেত্রকোনা। ঢাকা কোথায় যাচ্ছ? জানি না। জানি না মানে? কেউ তো আছে যার কাছে তুমি আসছিলে? না, ঢাকা আমার কেউ থাকে না। ওহো, ভুল করে বুঝি চলে এসেছ? আচ্ছা, তুমি চিন্তা করো না, আমার ছেলেকে বলবো তোমাকে তোমার বাসায় পৌঁছে দিতে। পরাগের মায়ের কথা শুনে জুঁই আঁতকে উঠে। জুঁইয়ের চোখে পানি চলে আসে। জুঁই কান্না করে বলে, আমাকে প্লিজ বাসায় দিয়ে আসবেন না, আমি বাসায় ফিরতে চাই না। আমি এক্ষুনি আপনাদের বাসা থেকে চলে যাব। আমার জন্য আপনাদের কোনো বিপদে পড়তে হবে না। জুঁইয়ের কথা শুনে পরাগের মা রীতিমতো অবাক হয়। তিনি বলেন, তুমি যে বললে ঢাকায় তোমার কেউ থাকে না, তাহলে তুমি কোথায় থাকবে? জানি না কোথায় থাকব, কিন্তু কিছুতেই বাসায় যাওয়া যাবে না। তুমি যে ঢাকা আছো তোমার বাবা মা জানে? তারা তোমাকে নিয়ে চিন্তা করবে না? আমার বাবা মা নাই। নাই মানে? ছোটবেলায় তারা মারা গেছেন। পরাগের মা কিছুটা দুঃখ প্রকাশ করলেন। তিনি বললেন, তাহলে তুমি থাকতে কার কাছে? তোমার নিশ্চয় কেউ অভিভাবক আছেন, তারা জানেন তুমি যে ঢাকায় আছো। আমার চাচার কাছে। তারা তোমাকে নিয়ে চিন্তা করবেন না? তাদের কাছে তো ফিরে যাওয়া উচিত। পরাগের মায়ের কথা শুনে জুঁই আরো বেশি কান্না করতে থাকে। জুঁই পরাগের মায়ের হাত ধরে বলে, আমি এক্ষুনি চলে যাব, দয়া করে আমাকে আমার চাচার কাছে দিয়ে আসবেন না। আমি ওইখানে আর ফিরে যেতে চাই না। জুঁইয়ের কান্নার বেগ এত বেড়ে গিয়েছিল যে পরাগের মা বুঝতে পারছিলেন না তিনি কি বলবেন। পরাগ অফিস থেকে এসে নিজের রুমের দিকে যাচ্ছিল। হঠাৎ কারো কান্নার আওয়াজ তার কানে ভেসে আসছিল। পরাগ দাঁড়িয়ে শোনে আনিকার রুম থেকে কান্নার আওয়াজটা আসছে, কিন্তু এটা আনিকার কান্নার শব্দ না।
পরাগ আনিকার রুমের দিকে গিয়ে দরজার সামনে দাঁড়ায়। পরাগ হা করে জুইয়ের কান্না দেখছিল। জুই একদম বাচ্চাদের মতো কাঁদছিল, আর তার মা জুইকে সান্ত্বনা দিচ্ছিল। পরাগ মুচকি হেসে মনে মনে বলে, কাঁদলেও যে কোনো মেয়েকে এতটা সুন্দর লাগে এই মেয়েকে না দেখলে বুঝতেই পারতাম না। একদম কিউট বাবুদের মতো কান্না করছে। পরাগের কেন জানি খুবই ভালো লাগছে। ইচ্ছে করছে এখানে দাঁড়িয়ে থেকে এই মেয়েটার কান্নাটা উপভোগ করতে। পরাগের মা জুইয়ের চোখটা মুছে দিয়ে বলে, পাগলি মেয়ে, এত কান্না করার কি আছে? যেতে হবে না তোমাকে ওই বাড়িতে। এখন চলো, হাত মুখটা ভালো করে ধুয়ে কিছু খেয়ে নিবে। কখন কি খেয়েছো কে জানে। এখন অল্প ভাত খেয়ে ওষুধ খেতে হবে, নয়তো আবার জ্বর আসবে। চলো আনিকা, তুই জুইকে নিয়ে যা, আমি ভাত নিয়ে আসি, বলে পরাগের মা উঠে পড়ে। পরাগের মা এতটা আন্তরিক যে জুই অবাক হয়। কোনো অপরিচিত মানুষকে এতটা আপন করা যায়। কেমন আপনজনদের মতো আচরণ করছে, মনে হচ্ছে কতদিনের চেনা, অথচ কয়েক মুহূর্ত আগে কেউ কাউকে চিনতও না। আনিকা জুইকে ওয়াশরুমে নিয়ে যায়। পরাগের মা রুম থেকে বের হতে গিয়ে দেখে পরাগ দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পরাগের মা পরাগের কাছে এসে বলে, তুই কখন এলি? মায়ের কথা শুনে পরাগের ধ্যান ভাঙ্গে। এতক্ষণ সে কোথায় হারিয়েছিল সেও জানে না। পরাগ কিছুটা থমথম খেয়ে বলে, এই তো মাত্রই আসলাম, শুনলাম কেউ কান্না করছে, তাই এখানে আসলাম। এসে দেখি মেয়েটা কাঁদছে। সে কাঁদছিল কেন? আমি বলেছি তাকে তার বাড়িতে দিয়ে আসা হবে। এটা শুনে সে কান্না করছিল। বাড়ি যাওয়ার কথা শুনে কেউ কান্না করে নাকি? আজীব তো। আসলে মেয়েটার বাবা মা নেই, চাচা চাচির কাছে থাকত। হয়তো তারা মেয়েটার উপর অত্যাচার করত, তাই সে ওই বাড়িতে আর ফিরতে চায় না। না হলে কান্না করার তো কথা না। যা হোক, আগে সুস্থ হোক, পরে দেখি কি করা যায়। পরে সব ডিটেইলস জানব। মেয়েটা কিন্তু খুব মিষ্টি, নামটাও মিষ্টি। ওর নাম জুই। চেহারাটা দেখলেই কেমন পবিত্র লাগে, একদম ফুলের মতো। আমার তো প্রথমেই খুব ভালো লেগেছে। যদি সে থাকতে চায় তাহলে আমাদের বাসায় থাকুক, আমার কোনো আপত্তি নেই। বয়সটা আনিকার মতোই হবে, দুজন একসাথে থাকবে। পরাগ তার মায়ের কথা শুনে কিছু বলল না। এই মেয়ে এ বাড়িতে থাকলে তার তো কোনো রকম অসুবিধা হবার কথা নয়। পরাগ নিজের রুমে চলে আসে। সারাদিন অনেক কাজ করেছে, এখন তার একটু রেস্ট খুবই দরকার। পরাগের মা একটা প্লেটে খাবার নিয়ে আবার আনিকার রুমে গিয়ে দেখে আনিকা জুইয়ের সাথে ভাব জমিয়ে ফেলেছে। দুজনে হেসে হেসে কথা বলছে। পরাগের মাকে দেখে জুই চুপ করে মাথাটা নিচু করে ফেলে। পরাগের মা জুইয়ের সামনে বসে বলে, আমাকে দেখে এমন করার দরকার নেই, আমি তোমার মায়ের মতোই। পরাগের মা ভাত মাখিয়ে একটা লোকমা জুইয়ের মুখের সামনে এনে বলে, হা করো। জুই অবাক হয়ে বলে, আপনি আমাকে খাইয়ে দিবেন? কেন? আমি মাখিয়ে দিলে অসুবিধা হবে? না না। তাহলে হা করো। জুই হা করলে পরাগের মা জুইকে নিজের হাতে খাইয়ে দিতে থাকে। তিনি খেয়াল করলেন জুইয়ের চোখ থেকে পানি পড়ছে। তিনি বললেন, খাবারে কি বেশি জাল হয়ে গেছে? জুই মাথা নেড়ে বলে, না। তাহলে কাঁদছো কেন? আসলে আমাকে কেউ কোনোদিন এত যত্ন করে খাইয়ে দেয়নি তো, তাই আনন্দে আমার চোখে পানি চলে আসছে। পরাগের মা আয়েশা বেগম খুবই যত্ন করে জুইকে খাইয়ে দেয়। জুই বাধ্য মেয়ের মতো খেয়ে নেয়। পরাগের ফ্যামিলির প্রত্যেকেই খুব ভালো। আনিকা মেয়েটাও খুব ভালো, কত সহজে সে তাকে আপন করে নিয়েছে।
রাত অনেক হয়েছে, আর রাত জাগার দরকার নেই। আয়েশা বেগম জুইকে ওষুধ খাইয়ে দিলেন। তিনি বললেন, এখন ঘুমিয়ে পড়ো। শরীরে অনেক জ্বর ছিল, রাত জাগলে আবার জ্বরটা আসতে পারে। আজ তোমার ফুল বেড রেস্ট, ঘুমাও। কাল অনেক কথা হবে তোমার সাথে। ঠিক আছে। জুইও আয়েশা বেগমের কথায় শুয়ে পড়ে। আয়েশা বেগম নিজের রুমে চলে আসে। বিছানায় শুয়ে পড়লেও জুইয়ের চোখে ঘুম নেই। সারা দিনেই তো ঘুমালো, আর কত ঘুমাবে? বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগল। বিছানায় শুয়ে থাকতেও জুইয়ের অস্বস্তি লাগছিল। আনিকা টেবিলে পড়ছিল। সে দেখল জুই ঘুমাচ্ছে না, শুধু এপাশ ওপাশ করছিল। আনিকা বই বন্ধ করে জুইয়ের কাছে এসে বলে, তোমার কি খারাপ লাগছে? আসলে সারাদিনেই তো শুয়েছিলাম, তাই এখন শুয়ে থাকতে আর ইচ্ছে করছে না। ব্যালকনিতে যাবে? যদি একটু হাঁটতাম তাহলে হয়তো ভালো লাগতো। তাহলে চলো ব্যালকনিতে গিয়ে একটু দাঁড়াবে। এখন তো আর নিচে যাওয়া যাবে না। আনিকা জুইকে নিয়ে তার ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। ব্যালকনিটা বেশ সুন্দর, বসার মতো ব্যবস্থাও আছে। ব্যালকনি থেকে মুক্ত আকাশ উপভোগ করা যায়। আকাশ বেশ পরিষ্কার, চাঁদ তারার খেলা চলছে ওই মুক্ত আকাশে। মৃদু বাতাসও আছে। এই রাতের পরিবেশটা বেশ রোমাঞ্চকর। জুইয়ের দুর্বল শরীরটা এক মুহূর্তেই সতেজ হয়ে উঠে। জুই ব্যালকনির রেলিং ঘেঁষে দাঁড়ায়। আনিকা জুইয়ের কাছে এসে বলে, ভালো লাগছে এখন? অনেক ভালো লাগছে। তোমরা মনে হয় অনেক বড়লোক। আমি টিভিতে দেখেছি বড়লোকদের বাড়িতে এত সুন্দর ব্যালকনি থাকে। সেই এত সুন্দর হয়। জুইয়ের কথা শুনে আনিকা শুধু একটু হাসল, কিন্তু কিছু বলল না। জুই আবার বলল, তুমি কোনো ক্লাসে পড়ো? ইন্টারে ভর্তি হয়েছি। তুমি কোনো ক্লাসে পড়ো? আমি পড়ি না। কেন? পড়াশোনা করার মতো টাকা নাই আমাদের। কোনো পর্যন্ত পড়াশোনা করেছ? এসএসসি দিয়েছিলাম, এরপর আর পড়াশোনার সুযোগ পাইনি। জুইয়ের মনটা আবার রিক্ত হল। পড়াশোনার প্রতি জুইয়ের প্রবল আগ্রহ। তার পড়তে খুবই ভালো লাগে। এসএসসি পর্যন্ত পড়াশোনা সে ফ্রিতেই করেছে। বৃত্তি, স্যারদের সাহায্য আর নিজের মনোবল থেকেই এইটুকু এগিয়ে গিয়েছিল। কিন্তু এসএসসি পরীক্ষার পর নিজের চাচা চাচির সাথে যুদ্ধ করেও কলেজে পা রাখতে পারেনি। তার চাচা চাচি কিছুতেই তাকে আর ভর্তি করাবে না। কথাগুলো মনে হতেই জুইয়ের চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আনিকা দেখল জুইয়ের মুখটা মলিন হয়ে গেছে। মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আনিকা কথা ঘুরানোর জন্য বলল, আচ্ছা, এই জ্যোৎস্না মাখা রাত কেমন লাগছে তোমার কাছে? খুবই ভালো লাগছে। এই রাতটা দেখে আমারও খুব ভালো লাগছে। তুমি না আসলে তো আমি কখনোই ব্যালকনিতে আসতাম না। এই রকম রাতে খোলা আকাশের নিচে বসে গল্প করলে খুবই ভালো লাগবে, তাই না? আমরা গ্রামে এই রাতের বেলায় খেলা করতাম। সবাই মিলে কানামাছি খেলতাম। কত মজা হতো। তাই লুকোচুরি খেলতাম। সবাই একসাথে বসে গানের কলি খেলতাম। গ্রামে অনেক মজা করা যায়। আমাকে একদিন তোমাদের গ্রামে নিয়ে যাবে? এবার আবার জুইয়ের মন খারাপ হলো। সে বলল, আমাদের গ্রামে? আমি আর ওই গ্রামে ফিরে যাব না। আর গেলে তোমাকে নিয়ে যাব। ঠিক আছে, যেতে হবে না। তোমাদের গ্রামে যা খেলা খেলতে তা আমাদের বাসায় খেলতে পারবো। আমাদের বাড়ির পেছনে অনেক খোলা জায়গা আছে, এখানেই খেলতে পারবো। দুজনে খেলা খেললে মজা হয় না, বেশি লোক হলে ভালো লাগে। দুজন খেলবো কেন? ভাইয়াও খেলবে আমাদের সাথে। তোমার ভাইয়া খেলবে? তোমার ভাইয়া কতটুকু বড়? অনেক বড়।
আমার থেকে 9 বছরের বড়। আমার ভাইয়াই তো তোমাকে আমাদের বাসায় নিয়ে আসলো। ভাইয়া বলল, তুমি আর ভাইয়া পাশাপাশি সিটে বসেছিলে। ওহু, আন্টি কাল বলেছিল। কিন্তু তোমার ভাই তো অনেক বড়। এত বড় ছেলে আমাদের সাথে খেলবে? এগুলো তো ছোটদের খেলা। আমার ভাইয়াও ছোট। আমার আম্মু মনে করে। তাছাড়া আমি কিছু বললে ভাইয়া না করতে পারে না। অহো, ঠিক আছে, খেলব। জুই আর আনিকা গল্প করতে করতে রাত 2টা বেজে যায়। দুজন এত ক্লোজলি কথা বলছে যে মনেই হচ্ছে না দুজন দুজনকে আগে চিনত না। যে কেউ দেখলে মনে করবে তারা দুজন দুজনার পূর্ব পরিচিত। আনিকা বলে, এই, এখন চলো রুমে যাই। তোমার শরীর তো এখনো দুর্বল। এর বেশি রাত জাগলে পরে আরো শরীর খারাপ হবে। তখন আম্মু কিন্তু খুব বকা দিবে। এখন চলো আমরা রুমে গিয়ে কথা বলি। হু, চলো। জুই আর আনিকা রুমে এসে বিছানায় শুয়ে অনেক গল্প করে। গল্প করতে একসময় দুজনেই ঘুমিয়ে পড়ে। সকালে মিষ্টি রোদের আলো এসে জুইয়ের চোখে পড়তেই তার ঘুমটা ভেঙে যায়। জুই চোখ মেলে তাকিয়ে দেখে বাইরে বেশ আলো। গ্রামে থাকতে প্রতিদিন তার ঘুম ভাঙত দূরে আজানের মিষ্টি সুর আর পাখির কলরবে। এখানে ইট পাথরের চার দেয়ালের ভেতরে কিছুর সন্ধানও পেল না জুই। তবে ব্যালকনির দিকের জানালা খোলা থাকার কারণে একটু রোদের স্পর্শ পেল সে। জুই বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আসে। জুইয়ের শরীর মেজমেজ করছিল। দুদিন ধরে গোসল নেই। আজ গোসল করতে পারলে শরীর একদম ফ্রেশ লাগত, আরাম পাওয়া যেত। কিন্তু তার তো সাথে কোনো জামা কাপড় নেই। গোসল করে পরবে কি? জুই বিছানার কাছে দাঁড়িয়ে থাকে। তুমি এত সকালে উঠে পড়লে নাকি? জুই মুখ ঘুরিয়ে দেখে আনিকা। জুই একটা মিষ্টি হাসি দিয়ে বলে, হ্যাঁ। এত সকালে উঠলে কেন? আর একটু রেস্ট নিতে পারতে। সকালে ঘুম ভেঙে যাওয়া আবার অভ্যাস। বাড়িতে আমি সকাল সকাল ঘুম থেকেই উঠি। এখন তো অনেক বেলা হয়েছে। অহো, আচ্ছা। খিদে লেগেছে? না। তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন? আসলে দুদিন ধরে গোসল করি না, তাই শরীর কেমন করছে। তাহলে এখন গোসল করে নাও। আমি তো সাথে কোনো জামা কাপড় আনিনি। গোসল করে পরব কি তাই? জুইয়ের কথা শুনে আনিকা বিছানা থেকে উঠে আলমারি খুলে একটা 3 পিস বের করে জুইয়ের সামনে এসে বলে, আই থিংক আমার ড্রেস তোমার গায়ে খুবই ফিট হবে। এটা পরতে পারো। তোমার ড্রেস আমি পরব? কেন? প্রবলেম আছে আমার ড্রেস পরতে? না না, তা বলিনি। কিন্তু তোমার এই ড্রেসটা তো অনেক দামি মনে হয়। তাই বললাম, আমি এটা পরলে কি তুমি পরে আর পরতে পারবে? শোন, এই ড্রেসটা দামি, কিন্তু কোনো মানুষের থেকে দামি না। আর তুমি পরলে যে এই ড্রেসটা আমি আর পরতে পারবো না এটাও ঠিক না। আমি দিচ্ছি, তুমি পরবে। আর কথা বলো না তো। যাও গোসল করে আসো। জুই ড্রেসটা হাতে নিয়ে কিছুক্ষণ দেখল। তারপর মনে মনে বলল, এই মানুষগুলো কত ভালো। এমন মানুষও পৃথিবীতে আছে। আপনজনরা দূরে সরিয়ে দেয়, অবহেলা করে, আর দূরের অচেনা অজানা মানুষগুলো সাদরে কাছে টেনে নেয়। দুনিয়ার মানুষগুলো কত অদ্ভুত। জুই ওয়াশরুমে ঢুকে গোসল করে আনিকার দেওয়া ড্রেসটা পরে বাইরে বের হয়ে আসে। আনিকা জুইকে দেখে হা হয়ে যায়। অসম্ভব সুন্দর লাগছে জুইকে। আনিকা বুঝতে পারছে না আজ তার কেন জানি জুইকে দেখে হিংসা লাগছে। আনিকা জুইয়ের কাছে এসে বলে, ওয়াও, তুমি এত সুন্দর কেন গো? মনে হচ্ছে ডানা কাটা পরি। আনিকার কথা শুনে জুই একটা লজ্জামাখা হাসি দিয়ে বলে, তুমি কি কম সুন্দর? তোমাকে একদম হলিউডের নায়িকাদের মতো লাগে। আমি তো তোমার কাছে কিছুই না। আমি নায়িকাদের মতো। বাট তুমি অবিকল একটা পরী। হয়তো পরীর থেকেও সুন্দর। আমি তোমার মতো এত সুন্দর মেয়ে কখনো দেখিনি। বিশ্বাস করো,
তুমি যদি কোনো ধনী পরিবারে জন্ম নিতে তাহলে রাজকন্যা হয়ে থাকতে। তুমি বেশি বেশি বলছো। ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি আসছি। আনিকা দৌড়ে ওয়াশরুমে ঢুকে যায়। 2 মিনিটে ফ্রেশ হয়ে আসে। চলো নিচে যাই, আম্মু তোমাকে দেখে কি বলে তাই জানতে হবে। সকাল 8টা বাজে। পরাগ অফিসের জন্য রেডি হয়ে সকালের ব্রেকফাস্টের জন্য ডাইনিংয়ে বসে আছে। সকালে না খেলে আয়েশা বেগম কিছুতেই ছেলেকে বাইরে বের হতে দিবেন না। তাই ব্রেকফাস্ট না করে কিছুতেই পরাগ বাইরে যেতে পারবে না। আয়েশা বেগম ব্রেকফাস্ট নিয়ে এসে টেবিলে রাখলেন। পরাগ বলল, আম্মু, আমার জরুরি কাজ আছে। একদিন না খেয়ে গেলে কি সমস্যা? বাইরে ব্রেকফাস্ট করে নিতে পারতাম। বাইরে তুই ব্রেকফাস্ট করবি না এটা আমি জানি, তাই তো তোকে না খাইয়ে ছাড়ি না। যতই কাজ থাকুক, খেয়ে তারপর বের হবি। তা তো জানি, যতক্ষণ আমি খাবো না ততক্ষণ তুমি আমাকে ছাড়বে না। দাও, খেয়ে আমি চলে যাই। বেশি সময় নাই। আয়েশা বেগম প্লেটে পরাগকে খাবার দিয়ে পরাগের সামনে চেয়ারটায় বসল। পরাগ মুখে খাবার দিতে গিয়ে সামনে চোখ যেতেই চমকে উঠে। আনিকা আর জুই আসছে। পরাগ জুইকে দেখে মুখে আর খাবারটা দিতে পারল না। খাবারটা হাতে নিয়ে জুইয়ের দিকে হা করে তাকিয়ে থাকে। কালো থ্রিপিছে জুইয়ের ফর্সা চেহারাটা যেন অপ্সরীর মতো লাগছে। পরাগের মনে হচ্ছে অন্য কোনো গ্রহ থেকে নিশ্চয় ভুল করে এই মেয়ে তাদের বাসায় চলে এসেছে। অসম্ভব সুন্দরী এই মেয়ে। সত্যি তাকে চাঁদ সুন্দরী বলা যায়। একটুকুও সাজেনি, তবুও তার সৌন্দর্য তাকে ছুঁয়ে ছুঁয়ে পড়ছিল। এমন মেয়ের থেকে চোখ সরানো দায়। পরাগ কিছুতেই চোখের পলক ফেলতে পারছিল না। আয়েশা বেগমও জুইকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। জুই দেখে পরাগ খাবার রেখে তার দিকে কেমন লোভাতুরভাবে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে। জুই অনেক ছেলে দেখেছে, কিন্তু পরাগের মতো কোনো ছেলে আজও দেখেনি। ব্লু শার্ট, 2 গাল ভর্তি চাপ দাড়ি, দেখতে বেশ হ্যান্ডসাম, ভদ্রও লাগছে। বাট জুই বুঝতে পারছে না এভাবে তাকিয়ে থাকার মতো কি ঘটেছে। পরাগের এমন চাহনিতে জুই কিছুটা অস্বস্তি বোধ করে। তার মোটেই বিষয়টা ভালো লাগছে না। জুই অনেকটা দূরে দাঁড়িয়ে মাথাটা নিচু করে ফেলে। পরাগের চাহনি দেখলে যে কেউ মনে করবে পরাগ হয়তো ভূত দেখেছে, নয়তো কোনো জিন দেখে এত অবাক হয়েছে। আয়েশা বেগম চেয়ার থেকে উঠে জুইয়ের পাশে গিয়ে দাঁড়ায়। তিনি জুইয়ের থুতনিতে হাত দিয়ে চুমু খায়। আয়েশা বেগম খুব ভালো করে জুইকে দেখে বলেন, তুই কোনো মায়ের গর্ভে জন্ম নিলি? সেই মা তো তোকে জন্ম দিয়ে গর্বিত। মাশাআল্লাহ, মানুষ না, যেন কোনো মায়াবতী অপ্সরী আমার সামনে দাঁড়িয়ে আছে। আয়েশা বেগম জুইয়ের কপালের চুলগুলো সরিয়ে জুইয়ের কপালে একটা চুমু দেয়। আয়েশা বেগমের কাণ্ডে জুই ভীষণ লজ্জিত হয়। তখনও পরাগ জুইকেই দেখছে। আনিকা বলে, আম্মু, আমি ওকে বলছিলাম ও দেখতে পরীর মতো, কিন্তু জুই বিশ্বাস করছিল না বলে আমি তোমার কাছে নিয়ে আসলাম। হ্যাঁ, জুই দেখতে পরীর থেকেও সুন্দর। এবার চল কিছু খাবি। জ্বরে শরীর দুর্বল হয়ে আছে নিশ্চয়। আয়েশা বেগম খেয়াল করলেন তিনি তখন থেকে জুইকে কেমন তুই তুই করে কথা বলছেন। আয়েশা বেগম পড়লেন দুটানায়। জুইকে একটা চেয়ার টেনে বসিয়ে বললেন, কিছু মনে করো না, আসলে তোমার বয়সটা আনিকার মতোই। আনিকাকে তুই করে বলি বলে তোমাকেও তুই করে বলে ফেলেছি। তুমি কিছু মনে করো না। আন্টি আপনি আমাকে তুই করেই বলেন। তুইটা শুনতে আমার খুবই ভালো লাগছে। তাছাড়া আপনিই তো বললেন আমি আপনার মেয়ের মতো। আর মেয়েকে কেউ তুমি বলে? জুই একদম পরাগের মুখোমুখি বসেছে। জুই 2-1বার চোখ তুলে তাকিয়ে দেখে পরাগ তার দিকে তাকিয়ে আছে। দুজনের চোখে চোখ পড়াতে দুজনেই লজ্জা পেয়ে চোখ নিচে নামিয়ে ফেলে। জুই চিন্তা করতে থাকে, এই ছেলে তাকে এই বাড়িতে নিয়ে এসেছে। দেখতে তো ভালোই স্মার্ট,
একদম নায়কদের মতো। কিন্তু তার দিকে এভাবে তাকিয়ে রয়েছে কেন? জুই নিজের দিকে দেখতে থাকে আর বারবার ওড়না ঠিক করে। আয়েশা বেগম আনিকা আর জুইকে খাবার দেয়। জুই আয়েশা বেগমকে উদ্দেশ্য করে করে বলে, আন্টি, আমি একটু পরে চলে যাব। আপনাদেরকে কি বলবো আমার জানা নেই। আপনারা আমার জন্য যা করেছেন তা আপনজনরাও করে না। জুই চলে যাবে শুনে পরাগের হঠাৎ করে কেমন জানি অস্থির লাগতে শুরু করে। মনে হচ্ছে মূল্যবান কিছু তার জীবন থেকে চলে যাবে। কেন এমন হচ্ছে? এর আগে কখনো তার এমন ফিল হয়নি। তাহলে আজ এমন হচ্ছে কেন? পরাগের খুব খারাপ লাগছে। কিছুতেই খাবারটা খেতে ইচ্ছে করছে না। আজ তার অফিসেও যেতে ইচ্ছে করছে না। পরাগের শরীর হালকা কাঁপতে শুরু করে। সত্যি এই মেয়েটা আজ চলে যাবে? আয়েশা বেগম জুইয়ের পাশে এসে বলে, কোথায় যাবি তুই? জানি না। শুধু জানি এই ঢাকা শহরে কোথাও না কোথাও আমার জায়গা হবেই। তুই কি বাসা থেকে পালিয়ে এসেছিস? হুম। কেন? আমি চাচা চাচির কাছে থাকতাম। জন্মের পর থেকে তো ওরাই আমাকে লালন পালন করল। ওরাই আমাকে এতটুকু বড় করেছে, পড়াশোনা করিয়েছে। এখন বড় হয়েছি, সারা জীবন কারো উপর পড়ে থাকা কি ঠিক? আমার জন্য প্রতিদিন চাচা চাচি ঝগড়া করত। ওদের মধ্যে ঝামেলা হতো। এলাকার লোকজন খারাপ ভাববে বলে আমাকে ফেলেও দিতে পারছিল না। তাই গ্রামের একজন বয়স্ক লোকের সাথে আমার বিয়ে ঠিক করেছিল। লোকটা আগেও একটা বিয়ে করেছে, কিন্তু টাকা আছে বলে চাচা চাচি আমার সাথে তার বিয়ে ঠিক করে। আমি কিছুতেই এই বিয়েটা মানতে পারছিলাম না। চাচা চাচিকে অনেকবার বলার পরও তারা আমার কথা শোনেনি। তাই বাধ্য হয়ে আমি পালিয়ে এসেছি। আয়েশা বেগমের খুব খারাপ লাগল। এইটুকু মেয়েকে কেউ বিয়ে দেয়? তাছাড়া এমন পরীর মতো একটা মেয়ের বিয়ে হবে বিবাহিত লোকের সাথে? জুইয়ের মা বাবা বেঁচে থাকলে নিশ্চয় এটা কোনোদিন মেনে নিত না। এমন একটা মেয়ে একটু পড়াশোনা করালে রাজপুত্র জুটবে কপালে। আয়েশা বেগম বুঝলেন না জুইকে কি বলে সান্ত্বনা দিবেন। কিন্তু পরাগের রাগ লাগছে। তার ইচ্ছে করছে ওই অমানুষগুলোকে ধরে ইচ্ছে মতো পিটাতে। মানুষ এত জঘন্য হয় কি করে? এত সুন্দর ফুটফুটে একটা মেয়ের সাথে যারা এমন করে তার কি মানুষ? মনুষ্যত্ব বলতে তাদের মাঝে কিছু আছে? পরাগের এত রাগ লাগছে যে কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। রাগে দুঃখে তার চোখ দুটি লাল হয়ে গেছে। কিন্তু কেন? জুইয়ের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এই পানিটা দেখে পরাগের আরো বেশি খারাপ লাগছে। পরাগের করছে জুইয়ের চোখের পানিটা মুছে দিয়ে বলতে, প্লিজ আর কান্না করো না। আমি আছি। এখন কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। যে তোমার দিকে চোখ তুলে তাকাবে আমি তার চোখ দুটি তুলে নিব। আয়েশা বেগম জুইয়ের চোখের পানিটা মুছে দিয়ে জুইকে নিজের বুকে চেপে ধরলেন। মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তুই আমার কাছে থাকবি? আয়েশা বেগমের কথা শুনে জুই আয়েশা বেগমকে ছেড়ে মাথা তুলে আয়েশা বেগমের মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। আনিকা বলে, তুমি থাক না আমাদের বাসায়। আমার সাথে থাকতে পারবে। তুমি চাইলে আমার সাথে কলেজেও পড়তে পারবে। ভাইয়া তোমাকে ভর্তি করে দিবে। আমাদের বাসায় তো তেমন মানুষও নেই। আব্বু বাহিরে থাকে। থাকো। তোমার কোনো অসুবিধা হবে না। থাকবি? থাক, আমার মেয়ে হয়ে থাকবি। তোর যদি সমস্যা না থাকে তাহলে তুই আমাদের বাসায় থাকতে পারিস। সবার কথা শুনে জুইয়ের দুটি আবার চোখ জলে ভরপুর হয়ে যায়। চোখের পাতাগুলো বন্ধ করলেই বৃষ্টির মতো পানি পড়তে শুরু করবে। পরাগ জুইয়ের মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। জুই কি বলবে এটা শোনার আগ্রহে যেন পরাগ সর্বোচ্চ সীমায় পৌঁছে যায়। কিন্তু জুই কিছু বলতে পারল না। সে শব্দ করে কান্না করে দিল। জুই নিজেও জানে না কেন তার এত কান্না পাচ্ছে।
আয়েশা বেগম বুঝতে পেরেছেন কেন জুই কান্না করছে। তিনি জুইয়ের চোখের পানিটা মুছে দিয়ে খাবারের প্লেটটা নিজের কাছে এনে খাবারটা মাখাতে মাখাতে বললেন, বুঝেছি, আর কাঁদতে হবে না। হা করত, আমি খাইয়ে দেই। জুই ড্যাবড্যাব করে আয়েশা বেগমের মুখের দিকে তাকিয়ে থাকে। আয়েশা বেগম আবার বলেন, কি হলো, হা করতে বলছি না? জুই হহা করলে আয়েশা বেগম জুইয়ের মুখে খাবার তুলে দিয়ে পরাগের দিকে তাকিয়ে বললেন, পরাগ, তুই জুইকে আনিকার সাথে কলেজে ভর্তি করে দিস। আনিকা, তুই জুইকে নিয়ে মার্কেটে গিয়ে জুইয়ের জন্য কিছু ড্রেস কিনে নিয়ে আসিস। আর পড়াশোনা করতে ভালো লাগে তো? জুই আয়েশা বেগমের দিকে তাকিয়ে মাথা নেড়ে হ্যাঁ বলে। জুইয়ের দুটি চোখ জলে ভেজা, কিন্তু ঠোঁটে এক চিলতে হাসি। বড্ড মিষ্টি লাগছে জুইকে। জুইকে এভাবে দেখে পরাগেরও খুব ভালো লাগছে। পরাগ তার মায়ের দিকে তাকিয়ে বলে, আজকে ভর্তি করে দিব? না মানে আজ তেমন ইম্পর্ট্যান্ট কাজ নেই অফিসে। পরে যদি ব্যস্ত হয়ে যাই তাহলে তো যেতে পারবো না। ঠিক আছে, করে দে। তবে এখানে আমার একটা শর্ত আছে। শর্তের কথা শুনে আনিকা, জুই, পরাগ সবাই আয়েশা বেগমের মুখের দিকে তাকায়। পরাগ বলে, এখানে আবার কিসের শর্ত? আছে, শর্তটা জুইয়ের জন্য। জুইকে মানতে হবে আমাদের বাসায় থাকতে হলে। এবার জুই আকাশ থেকে পড়ে, তার জন্য শর্ত? জুই আয়েশা বেগমের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, কি রক্ত? আমাকে মামুনি বলে ডাকতে হবে, তবেই এই বাসায় থাকতে পারবে। আন্টি ডাকা চলবে না। জুই কল্পনাও করেনি আয়েশা বেগম তাকে এমন কিছু বলবেন। জন্মের পর সে তার মাকে দেখেনি। মায়ের আদর স্নেহ কি জিনিস জুই তা জানে না। সে ফিল করেনি কখনো মায়ের মমতা। শুধু প্রতিনিয়ত মায়ের শূন্যতা ফিল করেছে। কাউকে মা ডাকার সৌভাগ্যও তার হয়নি। আজ আয়েশা বেগমের মুখে মা ডাকার প্রস্তাব পেয়ে সে যেন স্বর্গ হাতে পেল। এই সুখ পৃথিবীর শ্রেষ্ঠ সুখ। জুই আয়েশা বেগমের বুকে ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কাঁদতে থাকে। আয়েশা বেগম পরম মমতায় জুইকে বুকের সাথে জড়িয়ে নেয়। মেয়েটার অনেক কষ্ট, কিন্তু এখন থেকে এই মেয়েটার সুখের দায়িত্ব তার। আর কষ্ট পেতে দেওয়া যাবে না এই মেয়েটাকে। ওর না পাওয়া সব এখন পূরণ করতে হবে। জুই কান্না করে একদম নাকের পানি আর চোখের পানি এক করে ফেলে। আয়েশা বেগম বলে, কান্না করা শেষ হয়েছে? বাচ্চাদের মতো এভাবে কেউ কান্না করে? জুই মাথা তুলে চোখ দুটি মুছে আর মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। কেমন বাচ্চাদের মতো করছিল জুই। মুখটা একদম কাচুমাচু করে রেখেছিল। জুইকে এভাবে দেখে পরাগে খুব হাসি পাচ্ছিল। এত বড় মেয়েদের সে কখনো এভাবে কাঁদতে দেখেনি। অনেক কষ্টে সে হাসিটা আটকে রাখল। আনিকা বলে, আমার তো সেই মজা লাগছে। আমার একটা সঙ্গী হলো। এখন থেকে দুজন একসাথে কলেজ যাব, আসব, সব একসাথে। তুমি থাকবেও আমার রুমে আমার সাথে। আনিকার কথায় আয়েশা বেগম হেসে দিলেন। সাথে সাথে তিনি নিশ্চিন্ত হলেন। তিনি বুঝতে পারছিলেন না আনিকা বিষয়টা সহজ সরলভাবে নিবে কিনা। আজ কালকার ছেলে মেয়েরা এসব বিষয় সহজে মানতে চায় না। মনে করে মা বাবার ভালোবাসার ভাগ অন্য কেউ নিয়ে নিচ্ছে। হিংসা, রাগ এসব চলে। অনেক বাড়িতে দেখা যায় কাজের মেয়েকে যদি মা বাবা বা বাড়ির গুরুজনরা একটু আদর করে, কেয়ার করে, তাহলে বাড়ির কিছু ছেলে মেয়ে হিংসায় রাগে ভয়ঙ্কর রূপ নেয়। এমনকি কিছু সময় ভুলভাল কাজ করে বসে। তারা মনে করে বাড়ির ছেলে মেয়েদের থেকেও বাহিরের লোকজনদের বেশি প্রাধান্য দিচ্ছে। অন্যজনকে ভালোবাসলেও যে ভালোবাসা কমে না, এই বোধটা তাদের মধ্যে তখন কাজ করে না। সেক্ষেত্রে আনিকার তেমন কোনো রূপ প্রকাশ পেল না।
বরং জুই তাদের সাথে থাকবে শুনে আনিকা খুবই খুশি হল। আয়েশা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আলহামদুলিল্লাহ, ছেলে মেয়ে দুইটাকে উপযুক্ত শিক্ষা দিতে পারলেন। তারা মানুষের মতো মানুষ হয়েছে। এই তো চাওয়া ছিল, আর কি চাই এর থেকে বেশি? সন্তান মা বাবার মনের মতো হবে, এটাই প্রত্যেক বাবা মায়ের প্রত্যাশা। পরাগ বলল, ঠিক আছে, আমি বরং কলেজে কথা বলে দেখি। ঠিক আছে, দেখ, আনিকা বলে, ভাইয়া তুমি যাওয়ার সময় আমাদের শপিং মলে ড্রপ করে দিও। আমি জুইকে নিয়ে মার্কেটে যাব। আম্মু, জুইকে যতগুলো ড্রেস কিনে দিব আমি সেইম ততগুলো ড্রেস নিব। দুজনে সেইম ড্রেস? লোকে দেখলেই বলবে ওরা দুই বোন। কষ্ট করে কাউকে বলতে হবে না। আনিকার কথা শুনে আয়েশা বেগম হেসে দিলেন। পরাগ বলল, বুঝতে পেরেছি, ড্রেস কেনার জন্য এত বুদ্ধি বের করছিস। সোজা বললেই পারিস আমারও ড্রেস চাই। এত ড্রামার কি দরকার? মোটেই না, আমি ড্রামা করিনি। আম্মু, হয়েছে, আর আম্মু বলতে হবে না। তোর যতগুলো মন চায় ততগুলো ড্রেস নিস। এই নে আমার কার্ড, যা লাগে এখান থেকে তুলে নিবি। আনিকা পরাগের হাত থেকে কার্ডটা নিয়ে বলে, ভাইয়া তুমি খুব ভালো। হ্যাঁ, যা চাইবে সাথে সাথে তা দিয়ে দিলে সব ভাইয়াই ভালো হয়। জুই শুধু অবাক হচ্ছিল, এরা মানুষ নাকি ফেরেশতা? সবাই এত ভালো কি করে? এত ভালো মানুষ এখনো আছে? চিনে না জানে না একটা মেয়েকে নিজেদের বাসায় আশ্রয় দিল। কত সহজে তাকে আপন করে নিল। মা বাবা ছাড়া দ্বিতীয় কেউ তো কাউকে এতটা আপন করে নিতে পারে না। জুই কখনো কল্পনাও করেনি এত সুখ তার কপালে ছিল। পরাগ খাবারটা রেখে বেসিনে হাত ধুয়ে নিজের রুমে চলে যায়। পরাগ জানে না জুইয়ের ব্যাপারে তার এত আগ্রহ জাগছে কেন। আজ অফিসে অনেক কাজ ছিল, কিন্তু তার মায়ের কাছে বলল তেমন কাজ নাই। পরাগের আজকে সত্যি অনেক ভালো লাগছে। এতটা ভালো লাগার কারণ জানা নেই। পরাগ আবার একটু ফ্রেশ হয়ে আসে। ড্রয়িং রুমে জুই আর আনিকা বসে আছে। জুই ড্রেস চেঞ্জ করেনি, কিন্তু হালকা একটু সেজেছে। দুটি চোখে কাজল লাগিয়েছে, গোলাপি ঠোঁট দুটিতে হালকা লিপস্টিক দিয়েছে, চুলগুলো ফলিয়ে বেঁধেছে। দেখতে অনেক সুন্দর লাগছে। একদম ফর্সা চেহারায় হালকা সাজ আর ব্ল্যাক থ্রি পিস। চোখ সরানো যাচ্ছে না জুইয়ের উপর থেকে। পরাগ জুইয়ের দিকে তাকিয়ে বলে, আনিকা, আমি রেডি। চল, আর লেট করা যাবে না। তোরা গেলে তাড়াতাড়ি আয়। পরাগের কথা শুনে জুই মুখ তুলে তাকিয়ে দেখে পরাগ তার দিকে তাকিয়ে আছে। এই চাহনি স্বাভাবিক চাহনি নয়। এই চাহনিতে চোখে কিছু লুকিয়ে আছে। জুই বুঝতে পারছে না এই ছেলে কেন সব সময় তার দিকে এমন বেহায়ার মতো তাকিয়ে থাকে। জুইয়ের চোখ পরাগের চোখের উপর গিয়ে পড়তেই জুই চোখ নামিয়ে ফেলে, কিন্তু পরাগ তাকিয়েই থাকে। আনিকা সোফা থেকে উঠে বলে, চলো, আমরাও রেডি। হুম চল। আনিকা, জুই আর পরাগ নিচে চলে আসে। বাহির থেকে বাড়িটা অদ্ভুত রকমের সুন্দর। ভেতরটা ভালো করে দেখার সুযোগ পায়নি জুই, কিন্তু বাইরে থেকে দেখে বেচারি বেহুশ হওয়ার মতো। এত বড় বাড়ি, রাজপ্রাসাদ। সে বুঝতেই পারেনি বাড়িটা এত বড়। সে অনুমান করেছিল আনিকারা বড়লোক, কিন্তু এতটা বড়লোক হবে কল্পনা করেনি। পরাগ ডাইভিং করছে, আনিকা আর জুই পেছনে বসেছে। আনিকা জুইয়ের সাথে এই সেই বিষয় নিয়ে কথা বলছে। জুই শুধু হু হা করছে, আর মাঝে মাঝে কিছুর উত্তর দিচ্ছে। এর বাহিরে কোনো কথা বলছে না। পরাগ লুকিং গ্লাসে জুইকে দেখতে থাকে। এই দেখার স্বাদ যেন মিঠে না।
ইচ্ছে করে 1000 বছর এই মুখটার দিকে তাকিয়ে কাটিয়ে দিতে। যতক্ষণ পরাগ গাড়িতে ছিল ততক্ষণ সে শুধু জুঁইকেই দেখেছে। কেন যে তার এই রকম হচ্ছে বুঝতে পারছে না। কিছুক্ষণের মধ্যেই তারা শপিং মলে চলে আসে। পরাগ আনিকা আর জুঁইকে শপিং মলের সামনে নামিয়ে দিয়ে বলে, যা কিনার দরকার এখান থেকে কিনে নে। শপিং শেষ হওয়ার কিছুক্ষণ আগে আমাকে কল দিবি। আমি তোদের পিক আপ করব। ঠিক আছে। পরাগ গাড়ি নিয়ে সোজা আনিকার কলেজে চলে যায়। আনিকা কিছুটা এগিয়ে গিয়ে পেছনে তাকিয়ে দেখে জুঁই আগের জায়গায় দাঁড়িয়ে শপিং মলের উপরের দিকে তাকিয়ে আছে। আনিকা একটু পিছিয়ে এসে বলে, কি হলো? দাঁড়িয়ে আছো কেন? আমরা এখান থেকে জামা কাপড় কিনব। কেন? এত বড় দোকান থেকে? আমি তো গ্রামে ছোট ছোট দোকান থেকে কিনতাম। এটা দোকান না, এটাকে মল বলে। শপিং মল। চলো ভেতরে, অনেক সুন্দর। বাইরে তো কিছুই না। আনিকা জুঁইকে নিয়ে শপিং মলের ভেতরে ঢুকে। জুঁই তো অবাক। এত বড় দোকান জুঁইয়ের আগে কখনো দেখেনি। অনেক লোকজন। আনিকা বলে, চলো দোতলায় যাব। ওইখানে ভালো ড্রেস পাওয়া যায়। আনিকা এসে লিফটের কাছে দাঁড়িয়ে বলে, তাড়াতাড়ি আসো। জুঁই এগিয়ে আসলে আনিকা জুঁইয়ের হাত ধরে বলে, লিফটে উঠেছ কখনো? কিসে? এই যে লোকজন উপরে উঠছে এইটার নাম লিফট। কখনো উঠেছ এটা দিয়ে? না। অহো, আচ্ছা। সমস্যা নাই। আমি যেভাবে বলবো তুমি সেভাবে পা ফেলবা। মনে থাকবে? এই যে হলুদ দাগ দেওয়া দেখছ, এই 2 হলুদ দাগের মাঝখানে পা রাখবা। আমি তোমার হাতে ধরে রাখব। পড়বা না। আমার পায়ের সাথে সাথে পা দিবা। ঠিক আছে? ঠিক আছে। আনিকার কথা মতো জুঁই দাগ টানার মাঝখানে পা রাখে। কিন্তু লিফটের গতি উপরের দিকে তাকায় জুঁই একটা ঝাঁকুনি খেয়ে আনিকাকে ঝাপটে ধরে। আনিকা বলে, ভয় পেয়েছ? কিছু হবে না। আমি তোমার হাত ধরে রেখেছিলাম তো। এখন থেকে উঠতে পারবা? জুঁই জামা কাপড় কি কিনবে, সে শুধু এদিক সেদিকে তাকিয়ে থাকে। আনিকা এই ড্রেস ওই ড্রেস সিলেক্ট করে। জুঁইকে ড্রেস সিলেক্ট করতে বললেও সে কোনো ড্রেস পছন্দ করতে পারছিল না। উল্টে ড্রেসের প্রাইস দেখে আকাশ থেকে মাটিতে পড়ছিল। জুঁই আনিকাকে বলে, শোন, আমরা ছোট বলে এই লোকগুলো আমাদের ঠকাচ্ছে। এই জামাটার এত দাম হবে না। একটা 3 পিসের দাম 14-15,000। আমি জীবনেও শুনিনি। আমি তো 300-400 টাকা দিয়ে কিনতাম। আর সবচেয়ে ভালো কিনলে 500 টাকা দাম নিত। চলো আমরা চলে যাই। মামুনি এসে কিনবে। আমাদের কেউ ঠকাচ্ছে না। এগুলোর দাম এতই। ফিক্সড প্রাইস। তাই বলে এত? এত। থাক, আমার জামা কাপড় লাগবে না। চলো বাসায় চলে যাই। এত টাকা আমি জীবনেও দেখিনি। এত টাকার ড্রেস তো দূরে। জুঁই আনিকার হাত ধরে একটু সামনে টেনে নিয়ে আসে। আনিকা জুঁইকে থামিয়ে বলে, খালি হাতে বাসায় গেলে আম্মু বকা দিবে। তাছাড়া ভাইয়া তো কার্ড দিয়ে গেল। টাকার জন্য তোমাকে চিন্তা করতে হবে না। তুমি শুধু চয়েজ করো। বাকিটা আমি দেখছি। জুঁই না চাওয়ার শর্তেও আনিকা অনেকগুলো ড্রেস কিনে, সাথে সব রকম কসমেটিক্স। দোতলা থেকে শপিং করা শুরু করে 8 তলায় তাদের শপিং শেষ হয়। এরপর আর জুঁইয়ের লিফটে উঠতে তেমন সমস্যা হয়নি। আনিকা যা যা কিনে জুঁই শুধু তার হ্যাঁতে হ্যাঁ বলে, নাতে না বলে। যখন তাদের মার্কেট প্রায় শেষের দিকে, তখন আনিকা পরাগকে কল করে আসতে বলে। আনিকাদের মার্কেট শেষ হলে আনিকা জুঁইকে নিয়ে নিচে রেস্টুরেন্টে গিয়ে বসে। রেস্টুরেন্টে কতগুলো ছেলে জুঁইকে তীক্ষ্ণভাবে দেখতে থাকে। আনিকা জুঁইকে নিয়ে এক সাইডে একটা টেবিলে বসে। পাশের টেবিলে থাকা 2টা ছেলে তাদের দিকে তাকাচ্ছে আর কিছু বলছে। জুঁই আনিকাকে বলে,
এখানে ফ্যান নাই, তবুও কি সুন্দর ঠান্ডা বাতাস। আসতে বলো, কেউ শুনলে তোমাকে নিয়ে হাসাহাসি করবে। কেন? কারণ এখানে এসি আছে, তাই এমন ঠান্ডা। অহ, কোথায় এসিটা রাখছে বলো তো? আমি একটু দেখব। আমি তো আগে কখনো দেখিনি। বাসায় গিয়ে দেখাবো। আমাদের বাসায় আছে। তুমি বসো, আমি একটু ওয়াশরুম থেকে আসি। আচ্ছা। আনিকা জুইকে রেখে ওয়াশরুমে চলে যায়। জুই বসে এদিক সেদিকে দেখতে থাকে। হঠাৎ পাশের চেয়ার থেকে একটা ছেলে উঠে এসে বলে, হাই। জুই ছেলেটার দিকে নজর দিয়ে দেখতে থাকে। ছেলেটার থুতনিতে অল্প দাড়ি, আর নাকের নিচে একটা গোঁফ। গোঁফটা এমনভাবে রাখা দেখলে তেলাপোকার মতো লাগছে। দুই গালে একটুকুও দাড়ি নেই। চুলগুলো কদম ফুলের মতো। কি রকম অদ্ভুত দেখাচ্ছে ছেলেটাকে। দেখলেই বমি আসে। কি বিশ্রী সাজ পোশাক, প্যান্টটাও ছেঁড়া। জুই বলে, আমাকে কিছু বলছেন? ইয়েস সুন্দরী, তোমাকেই বলছি। তুমি ছাড়া এখানে আর কেউ আছে? ছেলেটার কথা বলার ভঙ্গিটা জুইয়ের একদম পছন্দ হয়নি। এই রকম বাদর টাইপের ছেলের সাথে তার একদম কথা বলতে ইচ্ছে করছে না। কথাবার্তা চালচলন কেমন গুন্ডাদের মতো। জুই পেছনে ফিরে দেখে আনিকা আসছে কিনা, কিন্তু আনিকাকে কোথাও দেখতে পাচ্ছে না। আর এই ছেলেটাকেও তার খুব ভয় করছে। ভেতরে কাঁপতে শুরু করেছে। ছেলেটা জুইয়ের সামনে একটা চেয়ার টেনে বসে বলে, সুন্দরী, তোমার নাম কি? জুই ভয়ে ভয়ে বলে, জুই। বাহ, নামটা তোমার মতো সুন্দর। কোথায় থাকো? কি হলো, কথা বলছো না কেন? কোথায় থাকো? বাসা কোথায়? কোথায় পড়াশোনা করো? তুমি এত সুন্দর কেন? আমি তোমার মতো এত সুন্দরী মেয়ে একটাও দেখিনি। তোমার মোবাইল নাম্বারটা একটু দেওয়া যাবে? আমার মোবাইল নাই। বলে কি? এখনো এমন মানুষ আছে নাকি যার কাছে মোবাইল নাই? ঠিক আছে, আমি তোমাকে একটা মোবাইল কিনে দিব। আগে বলো তোমার বাসা কোথায়? আপনি আমাকে মোবাইল কিনে দিবেন কেন? আমি তো আপনাকে চিনি না। আর আমি আপনার দেওয়া মোবাইল নিবই বা কেন? চিনতে কতক্ষণ? আমাকে তোমার বন্ধু বানিয়ে নাও, তাহলেই তো হয়। কথাগুলো বলে ছেলেটা জুইয়ের দিকে হাত বাড়িয়ে দেয়। জুই চেয়ার থেকে উঠে এদিক সেদিকে আনিকাকে খুঁজতে থাকে। ছেলেটা জুইয়ের সামনে এসে বলে, কি হলো, হাত মেলাও। আমি আপনার সাথে হাত মেলাবো না। কেন? এমনি, আমার ইচ্ছা। জুই সেখান থেকে চলে যেতে নিলে ছেলেটা জুইয়ের হাত চেপে ধরে। জুইয়ের প্রায় কান্না করার মতো অবস্থা। জুই ছেলেটার থেকে হাত ছাড়ানোর জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই বাদর ছেলে হাতটা ছাড়তে চাইছে না। জুই আর কোনো উপায় না দেখে ছেলেটার হাতে জোরে এক কামড় বসিয়ে দেয়। এতে ছেলেটা জুইয়ের হাত ছেড়ে দেয়। জুই সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়াতে শুরু করে। জুইয়ের দৌড়ের গতি এতটাই বেশি ছিল যে গেইটের কাছাকাছি গিয়ে কারো সাথে ধাক্কা লেগে একদম ফ্লোরে পড়ে যায়। আম্মা গো, বলে জুই চিৎকার করে উঠে। পেছনে তাকিয়ে দেখে ছেলেটাও তার পেছনে পেছনে আসছে। সামনে তাকিয়ে দেখে পরাগ তার সামনে দাঁড়িয়ে আছে। জুই এক লাফে নিচে থেকে উঠে পরাগের পিছনে গিয়ে হাত দুটি সামনে এনে পরাগের শার্ট কামছে ধরে। পরাগের পিঠে তার গাল লাগিয়ে চোখ দুটি বন্ধ করে ফেলে। পরাগ বলে, কি হচ্ছে কি? এটা পাবলিক প্লেস। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। ছাড়ো। পরাগ জুইয়ের হাত দুটি ছাড়ানোর চেষ্টা করলে জুই আরো শক্ত করে জড়িয়ে ধরে। জুইয়ের সারা শরীর কাঁপছিল, ভয় কোঁকড়ে গিয়েছিল। জুই ভারী কণ্ঠে বলে, প্লিজ, আমাকে বাঁচান। প্লিজ প্লিজ। পরাগ জুইয়ের কাঁপুনি টের পেয়েছিল। পরাগ সামনে তাকিয়ে দেখে একটা ছেলে তার থেকে কিছুটা ডিস্টেন্সে দাঁড়িয়ে আছে। পরাগের আর বুঝতে বাকি রইল না কেন জুই এভাবে দৌড়ে আসছিল।
নিশ্চয় এই ছেলে জুইয়ের সাথে কিছু করেছে। রাগে পরাগের চোখ দুটি লাল হয়ে যায়। সে ছেলেটার দিকে আগুনের দৃষ্টিতে তাকায়। ছেলেটা আর কিছু না বলে চলে যায়। পরাগ অনেক কষ্টে নিজেকে শান্ত করল। জুই যদি তাকে এভাবে ধরে না রাখত তাহলে আজ এই ছেলেটাকে মেরে শেষ করে দিত। কত বড় সাহস তার, পরাগ আস্তে করে বলে। এবার ছাড়ো। ছেলেটা চলে গেছে। পরাগের কথা শুনে জুই চোখ মেলে তাকায়। পরাগের এক সাইড দিয়ে মুখটা একটু বের করে দেখে সত্যি ছেলেটা নাই। তারপর পরাগের মুখের দিকে তাকিয়ে দেখে পরাগ তার দিকে চেয়ে আছে। জুই পরাগকে ছেড়ে দিয়ে পরাগের পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। পরাগ বলে, এত জোরে কেউ দৌড় দেয়? আমি জোরে দৌড় দেইনি, আস্তে করে দিয়েছিলাম, কিন্তু পাগুলো শুধু সামনের দিকেই যাচ্ছিল। আমি অনেক চেষ্টা করেছিলাম দাঁড়াতে, কিন্তু পারছিলাম না। এখন আমি কি করব? জুইয়ের কথা শুনে পরাগের একটু হাসি পেল। তবুও সে হাসিটা চেপে রাখল। মেয়েটা হঠাৎ করে এসে পড়ল। নিশ্চয় ব্যথা পেয়েছে। এই অবস্থায় হাসা নিতান্ত বোকামি। এত জোরে আছাড় খেলে ব্যথা পাওনি? না। বলো কি? এভাবে আছাড় খেলে তো হাত পা ভেঙে যাওয়ার কথা। চলো ডাক্তার দেখাই, পরে আবার প্রবলেম না হয়। না না, ডাক্তার লাগবে না, আমার কিছু হবে না। আমার এভাবে ধুমধাম করে আছাড় খাওয়ার অভ্যাস আছে। জুইয়ের কথা শুনে পরাগ অবাক হয়ে বলে, মানে? ছোটবেলায় কত আছাড় খেতাম। গাছ থেকে, বিছানা থেকে, বৃষ্টির দিনে দৌড়াতে গিয়ে। আমার কিছু হয়নি। আমার হাড় অনেক শক্ত, মজবুত। জুইয়ের কথা শুনে পরাগ হাসবে না কাঁদবে বুঝতে পারল না। শুধু আবুলের মতো জুইয়ের মুখের দিকে তাকিয়ে আছে। আনিকা ওয়াশরুম থেকে বের হয়ে টেবিলের কাছে এসে দেখে জুই নাই। আনিকার এপাশ ওপাশ তাকিয়ে দেখে দরজার কাছে জুই আর পরাগ দাঁড়িয়ে আছে। আনিকা তাদের দিকে এগিয়ে এসে বলে, আমি তোমাকে ওখানে খুঁজছি। তুমি এখানে কি করছো? জুই আনিকার কাছে এসে বলে, তুমি চলে যাওয়ার পর একটা ছেলে আমাকে ডিস্টার্ব করছিল। কি বলো? কোনো ছেলে? কি বলে? চল আগে গিয়ে বসি, পরে শুনবি সব। হ্যাঁ চলো। পরাগ জুই আর আনিকা গিয়ে একটা টেবিলে বসে। ওয়েটার আসলে পরাগ খাবার অর্ডার করে। এর মাঝে আনিকা জুইয়ের কাছ থেকে সবটা বিষয় শোনে। পরাগের রাগ লাগছিল সব শুনে। সত্যি সত্যি ইচ্ছে করছে ওই ছেলেটাকে খুঁজে বের করে পিটাতে। পরাগ একটু কঠিন গলায় আনিকাকে বলে, তুই ওকে একা রেখে গেলি কেন? আমি কি জানতাম এমন হবে? তাছাড়া এতক্ষণ মার্কেটে ঘোরার কারণে খারাপ লাগছিল, তাই একটু ফ্রেশ হতে গিয়েছিলাম। তুই ওকে সাথে নিয়ে গেলেই পারতি। এখন আমি যদি ঠিক সময় না আসতাম তাহলে ও নিশ্চয় দৌড়ে বাইরে বের হয়ে যেত। এই শহরের কিছুই তো চিনে না, কোথায় থেকে কোথায় চলে যেত। বা ওই ছেলেটা কিছু অসভ্যতামি করত। জুই তাকিয়ে বারবার আনিকা আর পরাগের মুখ দেখছিল। পরাগ একটু রেগেই কথা বলছিল। আনিকার মুখটাও কালো হয়ে গিয়েছিল। জুইয়ের খারাপ লাগছিল। তার জন্য দুই ভাইবোনের মনোমালিন্য হচ্ছে। এটা সে চায় না। জুই কাঁদো কাঁদো ভাব নিয়ে বলে, প্লিজ, আনিকাকে বকবেন না। ওর কোনো দোষ নেই। পরাগ বুঝতে পারছিল এই বুঝি ভারী বর্ষণ শুরু হবে। তাই সে আর কিছু বলল না। কিছুক্ষণ সবাই চুপচাপ বসে থাকে। শুধু জুইয়ের চোখ দিয়ে পানি পড়ছিল। পরাগ শান্ত গলায় বলে, তুমি কাঁদছ কেন? আর আমি আনিকাকে বকছি না, ও রেসপন্সিবলের কথা বলছি। যা হোক, আনিকা, তুই জুইকে ওয়াশরুমে নিয়ে যা। জুই ফ্রেশ হয়ে আসুক। ঠিক আছে। আনিকা জুইকে নিয়ে ওয়াশরুমে যায়। জুই ফ্রেশ হলে তারা আবার টেবিলের কাছে চলে আসে।
তারা আস্তে আস্তে খাবার চলে আসে। ফ্রাইড রাইস অর্ডার করেছে। খাবারের পাশে একটা কাঁটা চামচ আর একটা টেবিল চামচ। পরাগ আর আনিকা 2 হাতে 2 চামচ নিয়ে খেতে শুরু করে দিয়েছে। জুই বুঝতে পারছে না এই চামচগুলো দিয়ে কিভাবে খাবে। আর এত সুন্দর 2টা হাত থাকতে চামচ দিয়ে খাওয়ার কি দরকার? টিভিতে দেখতো বড়লোকরা চামচ দিয়ে খায়, কিন্তু গরিবরা হাত দিয়েই সব খায়। আর জুইয়ের মতে হাত দিয়ে খেতে অনেক শান্তি, আর খাবারের স্বাদও বেশি উপভোগ করা যায়। কিন্তু কি আর করা, এখানে সবাই তো চামচ দিয়েই খাচ্ছে। আনিকা চেয়ে দেখে জুই খাচ্ছে না। আনিকা বলে, কি হলো, খাচ্ছ না কেন? খাও, ঠান্ডা হলে ভালো লাগবে না। জুই 2টা চামচ 2 হাতে নিয়ে চামচগুলো ভালোভাবে দেখে ডান হাতের চামচ দিয়ে অল্প রাইস মুখে দেয়। রাইসগুলো মুখে দিয়ে চিকেন কাটার জন্য টেবিল চামচ দিয়ে চিকেনে জোরে চাপ দিতেই চামচ স্লিপ খেয়ে প্লেটে পড়ে আর চিকেন চিটকে গিয়ে পড়ে পাশের টেবিলে বসা এক ভদ্রলোকের মাথায়। চলবে।